মেয়েটি ছেলেটিকে প্রচুর ভালোবাসতো, কিন্তু ছেলেটি তাকে ছেড়ে চলে যায়। তার জন্য মেয়েটি অনেক কষ্ট পায়। ছেঁকা খাওয়ার পর মেয়েটি আলুর ব্যবসা শুরু করে এবং সে একটি আলুর ল্যাবে চাকরি নেয়। মেয়েটি একটি নতুন আলুর জাত তৈরি করতে চায়, তার জন্য সে কঠোর পরিশ্রম করে। একদিন মেয়েটি ল্যাবে তাদের নতুন পরিচালক আসে। সে দেখতে অনেক হ্যান্ডসাম, আর আপনারা তো জানেন মানুষ সুন্দরের পূজারী। তার জন্য মেয়েটি দ্বিতীয়বারের জন্য ছেলেটির প্রেমে পড়ে। আপনারা হয়তো মনে করেন প্রথম ভালোবাসায় সত্যিকারের ভালোবাসা হয়, তার জন্য সবাই ছেঁকা খেয়ে বেকা হয়ে নিজের জীবন নষ্ট করে দেয়, যেটা আপনাদের ভুল ধারণা। সত্যিকারের ভালোবাসা প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বারও আসতে পারে। আপনাকে যে সত্যিকারের ভালোবাসে একদিন আপনি তাকে ঠিকই খুঁজে পাবেন। কথাগুলো মনে হচ্ছে বুদ্ধিজীবীর মতো বললাম। যাই হোক, মেয়েটি তার নতুন পরিচালকের প্রেমে হাবুডুবু খায়। তখন আবার তার এক্স বয়ফ্রেন্ড ফিরে আসে। অবশেষে মেয়েটি কার কাছে ফিরে যায়, প্রাক্তন নাকি বর্তমান, সেটা দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ড্রামাটি দেখতে হবে। আবার আলু বিক্রি করে সে কতটা সফলতা পায় সেটাও তো আমাদের দেখতে হবে। সো বেশি দেরি না করে চলেন এই রোমান্টিক ড্রামাটির এক্সপ্লোশন করে ফেলি। গল্পের শুরুতে কিছু লোক আলুর ভালো দিক তুলে ধরে। সবাই বলে আলু দিয়ে এটা করা যায় সেটা করা যায়, কিন্তু শেষে দেখা যায় তারা সবাই আলুর বিজ্ঞাপনের শুট নিতেছিল তাদের ল্যাবে প্রমোশনের জন্য। পরে সেই বিজ্ঞাপন গ্রামের লোকদের দেখাতে থাকে। সেখানে আমাদের ফিমেল লিড ক্যারেক্টার মিকিয়ংকে দেখতে পারি। সে একটি চশমা পরে রিল্যাক্স হয়ে বসে আছে। সে এখানে কৃষকদের কাছে তাদের কোম্পানির আলু বিক্রি করতে এসেছে, যে আলু চাষ করে কৃষকরা ভালো ফলন পাবে। পরে যখন তার বক্তব্য দেওয়ার সময় হয় তখন সে চশমাটি রেখে যেতে থাকে। বক্তব্য দেওয়ার জন্য তাকে মাইক্রোফোন দেওয়া হয়, কিন্তু সেটা সে নেয় না, কারণ সে জানে তার গলার সাউন্ড মাইকের থেকে কম না। মিকিয়ং তখন একটি আলুর জাত দেখিয়ে তার ভালো দিক তুলে ধরে, যাতে সে আলুগুলোকে বিক্রি করতে পারে। এসব শুনে গ্রামের এক মেয়ে বলে এই আলুর ব্যাপারে কথা বলবে না, কারণ গত বছর এই আলুর ফসল নষ্ট হয়েছিল। মিকিয়ং বলে গত বছর বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির সময় আলু ভালো হয় না, কিন্তু গ্রামের লোক তার কোনো কথা শুনে না। পরে সে সবাইকে ভালোভাবে বুঝাতে থাকে। এরপর আলুর ব্যাপারী আলু বিক্রি করা শুরু করে, কিন্তু গ্রামের লোকেরা আলুর দাম কম বলে মিকিয়ং তাদের টুপি পরানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তার জন্য সে মন খারাপ করে চলে যেতে থাকে। তখন তার কলিগ তার সাথে মজা করতে থাকে। এই ছেলেটির নাম হচ্ছে হিডং। মিকিয়ং ছেঁকা খাওয়ার পরে বিড়ি খাওয়া শুরু করে। কিন্তু আমার কথা হচ্ছে, তুই বেডি মানুষ, তুই কিসের জন্য সিগারেট খাবি? ছেঁকা খাইয়া বেগা হইয়া বেড়া মেশে সিগারেট খাবো। মিকিয়ং 1 মাস আগে বিড়ি খাওয়া বাদ দিয়েছে। তার জন্য হিডং মজা করে তার কপালে একটি স্টিকার লাগিয়ে দেয়। এরপর তারা দুজনে তাদের সব কলিগের সাথে দেখা করে। এখানে সবাই রিসার্চার। এটা হচ্ছে জেজং, ইনি হচ্ছে সিয়ংহি, এটা হচ্ছে জাংহি, এ হচ্ছে সুলগি, এটা হচ্ছে চুংহিয়ন, আর এ হচ্ছে তাদের চিফ সোয়। পরে সিনে একটি ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট হয়। সেখানে সোনিও ফুড কোম্পানির সাথে মাইকেলের কোম্পানির লোক কাজ করতে আসে, কিন্তু তখনই সেখানে ব্যাকহো আসে। সে উনহান রিটেল কোম্পানির ডিরেক্টর। ব্যাকহো বলে মাইকেলের কোম্পানির কোনো অস্তিত্ব নেই, তারা যে কোম্পানির সাথে কাজ করে সেই কোম্পানি পথে বসে যায়। ব্যাকহো বড় সোনিও ফুড কোম্পানির সাথে তাদের কোম্পানির কন্ট্যাক্ট করে। এদিকে মিকিয়ংকে দেখানো হয় তারা সবাই সোনিও ফুড কোম্পানির ল্যাবে চাকরি করে। মিকিয়ং তাদের কলিগদের সাথে এনজয় করতেছিল। তারা সবাই তখন মজা করে নাচতে থাকে। তখন জেজং এর ফোনে কল আসে। ফোনের খবরটা শুনে সে অবাক হয়ে যায়। এটা দেখে সবাই কি হয়েছে সেটা জানতে চায়। জেজং বলে আজকে থেকে আমাদের এই ল্যাব উনহান রিটেল কোম্পানির হয়ে কাজ করবে। এটা শুনে সবাই মিকিয়ং এর দিকে তাকিয়ে থাকে, কারণ মিকিয়ং আগে সে কোম্পানিতে কাজ করত। মিকিয়ং তখন তার অতীত দেখতে থাকে, তাকে কিভাবে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল। এরপর সে রেগে তার আইডি কার্ড পুড়ে ফেলেছিল। পরের সিনে ব্যাকহোকে নিয়ে সিওন ও কিসে কথা বলতেছিল। তারা বলে আজকে তুমি সোনি ফুড কোম্পানিকে বলদ বানিয়ে কন্ট্রাক্টে সাইন করিয়েছ, তার জন্য চেয়ারম্যান শুধু তোমার কথাই বলতেছে। একটু পরে নিচে একটি লোক আসে, যে ব্যাকহোর সাথে দেখা করার জন্য ড্রামা করতে থাকে। ব্যাকহোর জন্য তার কোম্পানি ধ্বংস হয়ে গেছে। পরে সে ব্যাকহোকে মারতে আসে। ব্যাকহো তাকে একটি রুমে নিয়ে আসে এবং তাকে বুঝাতে থাকে। পরে সে তাকে তার বাসায় পাঠিয়ে দেয়। পরে সিনে মিকিয়ংকে দেখানো হয় সে তার গেস্ট রুমে আসে। সেখানে তার বান্ধবী ওংজু এবং তার ছোট ভাই হুয়ান তার জন্য ওয়েট করতেছিল। তারা দুজনে তখন পার্টি করতে চায়, কারণ মিকিয়ং এর কোম্পানি উনহান রিটেল কোম্পানির জন্য কাজ করবে। মিকিয়ং বলে তোমরা সেটা কিভাবে জানো? ওংজু বলে হুয়ান সেখানকার স্টক কিনেছে, সেখান থেকে সে জেনেছে। এরা শুনে মিকিয়ং তাদের দিকে রাগ করে তাকিয়ে থাকে। পরে সে মন খারাপ করে বসে পড়ে। ওংজু তাকে বলে তুমি কি ঠিক আছো? কারণ এখন থেকে তোমাকে সেই কোম্পানির হয়ে কাজ করতে হবে যে কোম্পানি থেকে তোমাকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু মিকিয়ং বলে আমাকে সেই কোম্পানি থেকে বের করে দেয়নি, আমি নিজে সেখান থেকে চলে এসেছি। এটা বলে সে তার রুমে যায়। একটু পরে সে সাইকেল নিয়ে তার ল্যাবে যায়। সেখানে গিয়ে সে কাজ করতে থাকে। সে একটি নতুন আলুর জাত তৈরি করতে চায়, তার জন্য সে কঠোর পরিশ্রম করছে। এদিকে ব্যাকহোকে দেখানো হয়
সে মিকিয়ং এর আলু ল্যাব দেখে ভাবতেছিল সামান্য আলোর জন্য কি কোনো ল্যাব রাখা ঠিক হবে। এরপর 3 সপ্তাহ পরে সিন দেখানো হয়, সেখানে মিকিয়ং তার কলিগদের সাথে গাড়ি দিয়ে কোথাও যেতেছিল। পরে তারা সবাই উনহান রিটেল কোম্পানিতে আসে, কারণ এখানে এসআর টিমের জন্য লোক লাগবে। সবাই প্রথমে তাদের কাজের অভিজ্ঞতার কথা বলে। এসআর টিমের লোক বলে, আমরা আপনাদের একটি আইডি কার্ড দেবো, তার জন্য আপনাদের ছবি লাগবে। পরে সবাই সেখানে ছবি তুলে, এরপর সবাইকে আইডি কার্ড দেওয়া হয়। সিন শিফট হয়ে ব্যাকহোকে দেখানো হয় সে আলুর ব্যাপারে তদন্ত করতে তাদের ল্যাবে আসে। তখন যে জনকে একজন ফোন দিয়ে বলে, আমাদের ল্যাবে তদন্ত করতে উনহান থেকে লোক এসেছে। এটা শুনে সবাই দৌড়ে সেখানে যেতে থাকে, তবে তাদের আইডি কার্ড এখানে কাজ করে না, তার জন্য তারা উপর দিয়ে লাফ দিয়ে যায়। কিন্তু মিকিয়ং নিচ দিয়ে যেতেছিল, তখন সে একটি ছেলেকে দেখে অবাক হয়ে যায়। এই ছেলেটির নাম হচ্ছে পার্কি, সে হচ্ছে মিকিয়ং এর এক্স বয়ফ্রেন্ড। মিকিয়ং তখন তার চেহারা লুকাতে থাকে। একটু পর তারা মিকিয়ং এর কাছে আসে। মিকিয়ংকে এভাবে দেখে সবাই জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? মিকিয়ং তখন ইশারা দিয়ে তাদের চলে যেতে বলে। এরপর তারা চলে যায়। তখন মিকিয়ং এর এক কলিগ এসে জোরে তার নাম ধরে ডাকে। মিকিয়ং বলে, আমি তো শুনতেছি, এত জোরে বলার কি প্রয়োজন ছিল? মিকিয়ং এর নাম শুনে পার্কি সেখানে ফিরে আসে। মিকিয়ং তাকে দেখে চশমা পরে একটু ভাব নেয়, পরে সে তার আঙ্গুল ইশারা করে। এটা দেখে পার্কি মন খারাপ করে। মিকিয়ং তখন ফুল অ্যাটিটিউড নিয়ে সেখান থেকে চলে যায়। পার্কি পরে তার সেক্রেটারিকে বলে, এই মেয়েটি এখানে কেন এসেছিল? সেক্রেটারি বলে, কেন, তুমি কি তাকে চিনো নাকি? পার্কি বলে, সে আমার স্কুলের বন্ধু। পরে সে মিকিয়ংকে দেখতে দৌড়ে আবার সেখানে আসে, কিন্তু ততক্ষণে মিকিয়ং চলে যায়। পরে সিনে মিকিয়ং এবং সবাই তাদের ল্যাবে আসে, সেখানে তারা ব্যাকহোকে দেখতে পায়। ব্যাকহো তখন তার পরিচয় দেয়। পরে সে বলে, আলোর জন্য এই ল্যাবের তো কোনো প্রয়োজন নেই। মিকিয়ং তখন এ ব্যাপারে প্রতিবাদ করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ব্যাকহো পরে সেখান থেকে চলে যেতে থাকে। উপর থেকে সবাই তাকে দেখতেছিল। সবাই বলে, ব্যাকহো তো দেখতে অনেক সুন্দর, কিন্তু মনের দিক থেকে সে অনেক খারাপ মানুষ। মিকিয়ং বলে, ব্যাকহো তো ভালোই, তবে আমি চাই তার মাথার উপর যেন কিছু পড়ুক। তার পাশে একটি পাখি ছিল, এই পাখির নাম হচ্ছে সানিউ। মিকিয়ং একদিন তার জীবন বাঁচিয়েছিল। এরপর থেকে সে মিকিয়ং এর কথাই শুনে। সানিউ তখন ব্যাকহোর মাথায় আঘাত করতে থাকে এবং তাকে অনবরত আক্রমণ করে। মিকিয়ং তাকে সাহায্য করতে যায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ ব্যাকহো সানিউর আক্রমণের জন্য দৌড়ে পালাতে থাকে। মিকিয়ং তাকে ফলো করতে তার পিছে পিছে যায়। ব্যাকহো পালানোর সময় নিচে পড়ে যায়। এরপর আলুর খেতে গড়াগড়ি করতে থাকে। মিকিয়ং পরে তাকে হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার তখন ব্যাকহোর ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয়। মিকিয়ং বলে, ওই পাখিটি আমার, তার নাম হচ্ছে সানি, সে আমার অনুমতি ছাড়া কিছুই করে না। মিকিয়ং এর তখন মনে পড়ে সে তো বলেছিল ব্যাকহোর মাথায় কিছু পড়ুক। মিকিয়ং বলে, এতে আমার কোনো দোষ নেই। ব্যাকহো বলে, ঠিক আছে, এখন তুমি চলে যাও। মিকিয়ং তখন চলে যেতে থাকে, তবে একটু পর সে আবার ফিরে আসে। সে বলে, তুমি আমাদের ল্যাবের সাথে কি করবে? আমি জানি আমাদের মাঝে কমতি আছে, তবে আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করতেছি। ব্যাকহো বলে, আমি জানি তোমরা তোমাদের বেস্ট দিতেছ, তুমি চিন্তা করো না, আমি তোমাদের সাথে তেমন কিছুই করব না। মিকিয়ং পরে তার বাসায় আসে। তখন অংজু তাকে ডাকতে থাকে, কিন্তু সে সেটা নোটিস না করেই তার রুমে চলে যেতে থাকে। অংজু তার জন্য মিকিয়ং এর রুমে যায়। মিকিয়ং বলে, আমি উনহানে গিয়েছিলাম, সেখানে আমি তাকে দেখেছি, সে তার জীবনে অনেক এগিয়ে গেছে এবং অনেক খুশি আছে। আমার সাথে এত খারাপ করার পরও সে এত খুশি কিভাবে থাকতে পারে? অংজু এসব শুনে অনেক মন খারাপ করে। অংজু হচ্ছে একজন ওয়েব নোবেল লেখক। পরে মিকিয়ং বলে, আমার প্রতি বছরের জন্মদিনে আমি দোয়া করি তার জন্য খারাপ হয়, শালার উপর আমার দোয়া কোনো কাজেই লাগে না। শকুনের দোয়ায় কি গরু মরে? অংজু তখন তাকে সান্ত্বনা দিতে থাকে। পরের সিনে মিকিয়ং রুমের বাইরে আসে। সেখানে সে তার ভাই এবং বন্ধুকে দেখতে পায়। তারা দুজনেই রুম পরিষ্কার করতেছিল। মিকিয়ং তাদের বলে, তোমরা এসব কাজ কেন করতেছ? তারা বলে, এখানে থাকার জন্য একজন গেস্ট আসতেছে। সিন শিফট হয়ে ব্যাকহোকে দেখানো হয়। সে তখন ফোনে কারোর সাথে কথা বলতেছিল। পরের সিনে মিকিয়ং তার কোম্পানিতে আসে। সেখানে সবাই মন খারাপ করে বসে আছে, কারণ তাদের চিফ সোইয়ককে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এখানে তাদের নতুন চিফ আসবে। এসব শুনে মিকিয়ং অনেক কষ্ট পায়। পরে সে আরো কষ্ট পায় যখন সে দেখে তাদের সাইনবোর্ডও চেঞ্জ করা হচ্ছে। মিকিয়ং পরে মন খারাপ করে বাসায় আসে। সে 1 মাস আগে বিড়ি খাওয়া বাদ দিয়েছে। কিন্তু বিড়ি খোররা কি কবুতরের বাচ্চা খাওয়া বাদ দিতে পারে? পরে সে বিড়ি খাওয়ার জন্য দরজা খুলতে যায়, তবে সেটার পাসওয়ার্ড সে জানে না। সেখানে সে অংজুকে দেখতে পায়।
অনেক বলার পরে অঞ্জু তাকে পাসওয়ার্ড বলে দেয়। মিকং পরে বিড়ি নিয়ে বাইরে আসে। যখনই সে বিড়ি খেতে যায় তখনই বৃষ্টি শুরু হয়। এসব দেখে সে চিৎকার করে বলতে থাকে, সব সময় আমার সাথেই কেন এমনটা হয়? শালা শান্তিতে বিড়িটাও খেতে পারবো না। পরে সে বসে মন খারাপ করে। তখন সেখানে কেউ আসে। মিকং পা দেখে মনে করে এটা হয়তো তার ছোট ভাই। তার জন্য সে বলে, আমার এখন প্রচুর মন খারাপ, তুমি আমার ভাই হলে কি হবে, আমি কিন্তু তোমাকে মেরেই ফেলবো। তখন সে দেখতে পায় এটা হচ্ছে ব্যাকহো। সে একটি ছাতা নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। ব্যাকহো বলে, আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি ভদ্র শয়তান। ব্যাকহো পরে ছাতাটি মিকং এর উপর রাখে। মিকং তাকে দেখে চিৎকার করতে থাকে এবং বলতে থাকে, এটা কেমনে সম্ভব, তুমি এখানে কিভাবে? ব্যাকহো বলে, আমি এই গেস্ট রুমে থাকতে এসেছি। পরে সে অঞ্জু ও তার ভাই হোয়ানকে বলে, গেস্ট রুমে তোমরা কাকে থাকতে দিয়েছ? মিকং তখন ব্যাকহোর ব্যাপারে সব বলে এবং গেস্ট রুম থেকে তাকে বের করতে বলে। হোয়ান বলে, আমি জানি না গেস্ট রুমে কে থাকতে এসেছে, গেস্ট রুমটি অনেকদিন ধরে ফাঁকা ছিল আর আমারও টাকার প্রয়োজন ছিল। মিকং হোয়ানকে টাকা ফেরত দিতে বলে, কারণ সে 24 ঘন্টায় ব্যাকহোকে দেখতে পারবে না। কিন্তু হোয়ান সব টাকা খরচ করে ফেলেছে। হোয়ান বলে, তুমি তো জানো অনেকদিন ধরে রুমটি ফাঁকা ছিল, এভাবে চললে তো আমাদের ব্যবসায় লস হয়ে যাবে। আমাদের কথা ভেবেই আমি এ কাজ করেছি, তার জন্য আমি দুঃখিত। মিকং তখন তার কথা মেনে নেয়। পরে সে ব্যাকহোর সাথে দেখা করতে আসে। মিকং তাকে এখানে আসার জন্য ওয়েলকাম জানায়। ব্যাকহো বলে, তোমার হয়ে গেছে, এটা বলে সে ভিতরে যেতে থাকে, কিন্তু মিকং তাকে আটকায়। সে বলে, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, তুমি এখানে থাকার জন্য এসে পড়েছ, এটা কোনো গো অ্যাক্সিডেন্ট হতে পারে না। এখানে তুমি প্ল্যান করে এসেছ, কারণ আশেপাশে অনেক গেস্ট রুম আছে। ব্যাকহো বলে, আমি প্ল্যান করে এখানে আসিনি, আমার ল্যাবটি থেকে গেস্ট রুম গুলো অনেক দূরে, এই গেস্ট রুমটি আমার ল্যাবের কাছে, তার জন্য আমি এখানে থাকতে এসেছি, এটা গো অ্যাক্সিডেন্টই। মিকং বলে, তুমি যেখানে থাকতে এসেছ সেটা তুমি আমার কলিগদের বলবে না। ব্যাকহো বলে, ঠিক আছে। মিকং বলে, আমাদের ল্যাবকে তুমি কম মনে করো না, কিছু উল্টা উল্টা করতে চাইলে তোমার 12টা বাজিয়ে দেব। ব্যাকহো তখন মিকং এর মাথায় কিছু দেখতে পায়। ব্যাকহো বলে, তোমার চুলে এটা কি লাগিয়েছ? মিকং বলে, এটা আমি ইচ্ছে করে লাগিয়েছি। মিকং পরে অঞ্জুকে বলে, আমার চুলে যেটা লেগেছিল তুমি কি দেখেছিলে? অঞ্জু তখন হা করে। মিকং তখন রেগে বলে, এটা তুমি আমাকে আগে বলতে পারোনি? অঞ্জু তখন মিকং কে ইশারা করে বলে, তুমি ব্যাকহোকে পছন্দ করো। মিকং তখন না করে। অঞ্জু বলে, এটা তোমার ডিস্টিনি, আমার কাছে প্রুফ আছে। পরে সে তাকে কিছু ছেলের ছবি দেখায়, যেগুলো মিকং এর স্কুলের সময় তুলেছিল। মিকং এই ছেলেগুলোকে পছন্দ করত, আর কিছু হলে তো সেঞ্চুরি করে ফেলতো। অঞ্জু বলে, এখানে সব ছেলের নামের শেষে হো আছে, যেমন ব্যাকহোর নামেও হো আছে, তুমি হো নামের ছেলের প্রতি দুর্বল, তার জন্য তুমি তাদের প্রেমে পড়েছ। মিকং বলে, তুমি কি বলতেছ, এটাই আমার ডিস্টিনি নাকি ছোটবেলায় তোমার মাথায় বেল পড়েছিল? এটা বলে সে হাসতে থাকে। পরে সে বলে, জীবনে প্রথমবার তুমি আমাকে হাসিয়েছ, তার জন্য তোমাকে ধন্যবাদ। অঞ্জু তখন মন খারাপ করে বলে, বিশ্বাস না করলে কোনো সমস্যা নেই, এটা বলে সে বাইরে চলে আসে। তখন সে বলে, তুমি ব্যাকহোর প্রেমেই পড়বে, আমি 100% শিওর। জয়, ভবিষ্যৎ বাবার জয়। পরের দিনে মিকং ডিউটিতে আসে। সেখানে তার জন্য সবাই অপেক্ষা করতেছিল। তারা বলে, ব্যাকহো অনেক কঠোর একজন মানুষ। পরে তারা খাবার খেতে যেতেছিল, তখন অভিষেক ব্যাকহোকে দেখতে পায়। ব্যাকহো তাদের বলে, সে এখানকার নতুন চিফ। পরে তারা খাবার খেতে যায়, তাদের সাথে খাবার খেতে ব্যাকহো আসে। এখানে তো সবকিছুই ঠিক ছিল, তবে একটু পর সেখানে কিছু মহিলা আসে। তারা ব্যাকহোকে দেখে চিনতে পারে, কারণ তাদের খেতেই ব্যাকহো গড়াগড়ি খেয়েছিল। তারা বলে, তুমি তো সেই ছেলে যাকে আমরা বাঁচিয়েছিলাম। ব্যাকহো তখন তার পরিচয় দিতে চায়, তবে সেখানে থাকে একটি মহিলা তাকে আদর করে বসিয়ে দেয়। পরে তারা তাকে তার খাবার খেতে দেয় না। মিকং এসব দেখে হাসতে থাকে। পরে সিনে ব্যাকহো বাইরে আসে, তখন সেখানে মিকং কে দেখতে পারি। সেটাকে বসে বিড়ি খেতেছিল। ব্যাকহো বলে, তুমি স্মোকিং করতেছ? মিকং বলে, না তো। পরে সে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম, এসব কিছু প্ল্যান করে থাকলে আমি তোমাকে ছাড়বো না। তোমার ভাগ্য ভালো, কারণ তুমি চুপচাপ ছিলে। তবে আমার রাতের ওয়ার্নিং এর কথা মনে রাখো। ব্যাকহো বলে, তোমার ওয়ার্নিং মনে রাখার কোনো প্রশ্নই আসে না, আর তুমি আমার নাম ধরে ডাকবে না, কারণ আমি তোমাদের ল্যাবের নতুন চিফ। এটা বলে ব্যাকহো তার গাড়ির কাছে যায়, তবে তার গাড়িতে ওঠার জায়গা খালি নেই। মিকং তার ট্রাক দিয়ে বন্ধ করে দিয়েছে। মিকং মনে করেছিল ব্যাকহো কিছুই করতে পারবে না, কিন্তু ব্যাকহো তখন তার গাড়িতে চাবি দিয়ে দেয়। পরে সে রিমোট দিয়ে গাড়িকে সামনে নিয়ে আসে। এটা দেখে মিকং একটু কষ্ট পায়, কারণ তার সব পরিশ্রম জ্বলে গেল। ব্যাকহো বলে, তোমার সাথে আমার গেস্ট রুমে কথা হবে। এটা বলে সে চলে যেতে থাকে। মিকং তখন তাকে দেখিয়ে কুংফু প্র্যাকটিস করতে থাকে। এসব দেখে ব্যাকহো মনে মনে হাসতে থাকে। পরে সিনে কিসেকে দেখানো হয়, সে স্ট্র্যাটেজিক প্ল্যানিং টিমের ডিরেক্টর। একটুবারে সেখানে সিওন আসে। কিসে বলে, আমি জানি
আমরা একটি ফ্যামিলি, তবে এখানে আসার আগে নক করে আসবে, কারণ আমরা এখনো ডিউটিতে আছি। সিয়ন বলে, তুমি ব্যাঘোর সাথে কি করেছ? তাকে ল্যাবে কেন পাঠিয়েছ? কিসে বলে, আমি তাকে ক্ষণিকের জন্য সেখানে পাঠিয়েছি। সেখানে যার থাকার কথা সে বিদেশে গেছে, সে আসলেই ব্যাঘোর পরিবর্তে সেখানে সে যাবে। তখন আমরা জানতে পারি ব্যাঘো ওনহান থেকে স্কলারশিপ পেয়ে এখানে এসেছে। তাকে পাঠিয়েছিল চেয়ারম্যান ওয়াং। পরে সিনে ওয়াং ব্যাঘোর সাথে কথা বলতে থাকে। সে বলে, তুমি সেখানে কেমন আছো, কি করতেছ? ব্যাঘো বলে, আমি ভালো আছি। ব্যাঘো পরে মিকং এ সব ডিটেলস দেখতে থাকে। পরে সিনে হুয়ানকে দেখতে পারি, সে কফি বানাতেছিল। তখন সেখানে মিকিং আসে। মিকং পরে সব কফি নিয়ে গ্রামে আসে। এরপর সে গ্রামের মানুষের কাছে সব কফি বিক্রি করে দেয়। তখন তার মাথা একটি শয়তানি বুদ্ধি আসে, কারণ শয়তান লগেই থাকে। একটু পরে গ্রামের মানুষ একটি জায়গায় যেতে থাকে, তাদের পিছে পিছে মিকিং এ যেতে থাকে। পরে তারা ব্যাঘোর কাছে আসে। ব্যাঘো তাদের এখানে আসার কারণ জানতে চায়, তবে তাদের পিছে পেতনিকে দেখে সে সব বুঝতে পারে। একজন বলে, তুমি এই গ্রামে 1 মাসের বেশি হলো থাকতেছ। আমাদের গ্রামের নিয়মে যে এই গ্রামে 1 মাসের বেশি সময় থাকবে তাকে গ্রামের ডিপ্লোমার জন্য টাকা দিতে হবে। ব্যাঘো বলে, আমি একটি পয়সাও দিব না, তোমরা আমার উকিলের সাথে কথা বলো। এটা বলে সে চলে যায়। পরে সিনে মিকং তার পরিবারের সাথে সময় কাটায়। তারা বলতে থাকে, গ্রামের মানুষ এখানে কিভাবে আসলো? মিকং বলে, আমি তাদের এখানে নিয়ে এসেছি। রাতে মিকং ব্যাঘোর রুমের সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু সে ব্যাঘোর সাথে কথা বলার সাহস পায় না। তখন ব্যাঘোই দরজা খুলে বেরিয়ে আসে। ব্যাঘো বলে, তুমি 8 মিনিট ধরে এখানে কিসের জন্য দাঁড়িয়ে আছো? মিকং বলে, তুমি দরজাটা আগে খুলতে পারোনি? আমি এতক্ষণ ধরে তোমার জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছি। ব্যাঘো পরে খাবারগুলো তার হাতে নেয়। ব্যাঘো বলে, এসব কি তোমার ক্ষমা চাওয়ার জন্য নিয়ে এসেছো? মিকং বলে, কিসের ক্ষমা? ব্যাঘো বলে, আমি জানি গ্রামের লোকদের তুমি এখানে নিয়ে এসেছিলে। মিকং তখন তার কাছে ক্ষমা চায় এবং গ্রামের লোকদের টাকাগুলো দিয়ে দিতে বলে, কিন্তু ব্যাঘো তাকে না করে দেয়। মিকং বলে, তুমি টাকাগুলো তাদের দিয়ে দিও, আমি প্রয়োজনে পরে তোমাকে টাকাগুলো ফিরিয়ে দেব। ব্যাঘো বলে, আমি তাদের একটি পয়সাও দিতে পারবো না। এটা শুনে মিকং বলে, তোমার দাদা দাদি কি তোমাকে আদব কায়দা শেখায়নি? সে বলে, আমার দাদা দাদি নেই। মিকং বলে, তোমার বাবা মা? ব্যাঘো বলে, আমার বাবা মাও নেই। মিকং বলে, আমি তোমার ভালোর জন্যই বলতেছি, তাদের টাকাগুলো দিয়ে দিও, নয়তো কেঁদে কেঁদে পরে আমার কাছেই আসবে। ব্যাঘো বলে, আমি কখনোই তোমার কাছে আসবো না। পরের সিনে ব্যাঘো গাড়ি দিয়ে তার কাজে যেতে থাকে। তখন সে দেখে গ্রামের লোকেরা রাস্তা ব্লক করে দিয়েছে। ব্যাঘো তখন গাড়ি থেকে বেরিয়ে আসে। পরে সে বলে, এসবের কারণ কি? এটা তোমাদের রাস্তা না, এটা সরকারি রাস্তা। তখন গ্রামের লোকেরা রাস্তার ম্যাপ দেখিয়ে বলে, এই রাস্তার জমি আমাদের, আমরা এই ব্যাপারে উকিলের সাথেও কথা বলেছি। ব্যাঘোর কাছে তখন অন্য কোনো উপায় থাকে না, তার জন্য সে গাড়ি পিছনে নিয়ে যায়। পরে সে ট্যাক্সি বুক করতে চায়, কিন্তু এখানে কোনো ট্যাক্সি নেই। এদিকে মিকং বাসায় রিল্যাক্স করতেছিল। তখন সেখানে ব্যাঘো আসে। ব্যাঘো হুয়ানকে বলে, এখানে কি কোনো ট্যাক্সি পাওয়া যাবে? হুয়ান বলে, এখানে কোনো ট্যাক্সি নেই। মিকং বলে, আমি আগেই বলেছিলাম টাকাগুলো দিয়ে দাও। সেই তো কেঁদে কেঁদে আমার কাছে আসতে হলো, তবে এখন আমি তোমাকে সাহায্য করব না। এটা বলে সে ডিউটিতে যেতে থাকে। তখন ব্যাঘো তার সাথে সাথে যেতে থাকে। ব্যাঘো মিকং এর গাড়িতে করে ডিউটিতে যেতে চায়। মিকং তাকে তার গাড়িতে যেতে দেয়, কিন্তু সে বারে বারে ব্রেক মারে উঁচু নিচু পাইয়া। তার জন্য ব্যাঘোর অবস্থা খারাপ হয়ে যায়। পরে সিনে ব্যাঘো একটি নতুন রাস্তা বের করে। ব্যাঘো মনে করে এই রাস্তা দিয়ে সে ডিউটিতে যেতে পারবে। পরে সে সেই রাস্তা দিয়ে যেতে থাকে, কিন্তু সে ব্যর্থ হয়। পরে সে মিকং এর কাছে লিফট চায়। মিকং পরে তাকে নিয়ে যায়। তবে ব্যাঘো এবার সামনে বসতে চায়, কারণ আগের বার তার 12টা বেজে গিয়েছিল। তবে সামনে সিটটি নষ্ট ছিল। ব্যাঘো সেটা ঠিক করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। মিকং বলে, সামনে বসতে চাইলে এভাবেই যেতে হবে। ব্যাঘো পরে বাধ্য হয়ে পিছে বসে। পরে সে বাস স্ট্যান্ড থেকে বাস নিতে চায়, কিন্তু বাসে গ্রামের লোকেরা ছিল, তারা বাসকে থামাতেই দেয় না। পরে সিনে হুয়ান ও অংজুকে দেখতে পারি। হুয়ান একটি বিয়ের অনুষ্ঠানে যাবে, তার জন্য সে রেডি হতে থাকে। পরে সে অনুষ্ঠানে যায়, সেখানে তার সাথে কিসের দেখা হয়। কিসে তাকে দেখে চিনতে পারে, তার জন্য হুয়ান কেমন আছে সেটা সে জানতে চায়। হুয়ান বলে, আমি ভালো আছি। কিসে পরে মিকং এর ব্যাপারে জানতে চায়। হুয়ান মিকং এর ব্যাপারে সব বলে দেয়। সে বলে, মিকং একটি পটেটো ল্যাব চালায়। এটা শুনে কিসে সব বুঝতে পারে। কিসে পরে কম্পিউটারে পটেটো ল্যাব লিখে সার্চ করে। তখন সে মিকং কে খুঁজে পায়। পরে সে বলতে থাকে, এই পটেটো ল্যাবে তো আমি ব্যাঘোকে পাঠিয়েছি। পরে সিনে মিকং কে দেখতে পারি, সে তার কলিগদের সাথে ল্যাবে বসে আছে। পরে তারা জানতে পারে আলু খেতে অনেক পোকা হয়েছে, তার জন্য আমাদের কীটনাশক দিয়ে পোকাগুলো মারতে হবে। পরে তারা সবাই সেখানে যেতে থাকে। তখন সেখানে ব্যাঘো আসে। সে বলে, তোমরা সবাই কোথায় যাচ্ছ? মিকং এর কাছে ওয়ার্কার কম ছিল, তার জন্য সে ব্যাঘোকে গাড়িতে তোলে। পরে সে ব্যাঘোকেও খেতে নিয়ে আসে। তখন তারা তাদের ড্রেস চেঞ্জ করতে যায়। মিকং তখন ব্যাঘোকে ড্রেস চেঞ্জ করতে বলে। ব্যাঘো ড্রেস চেঞ্জ করতে মানা করে দেয়।
পরে তারা খেতে কীটনাশক দিতে থাকে। ব্যাকহো কীটনাশক দেওয়ার সময় পিছিয়ে যেতে থাকে, তখন তার সাথে একজনের ধাক্কা লাগে, তার জন্য তারা দুজনেই নিচে পড়ে যায়। এটা দেখে সবাই হা করে তাকিয়ে থাকে। ব্যাকহো পরে শুধু কীটনাশকের পাইপ ধরে রাখে, তখন সেটা বন্ধ হয়ে যায়। ব্যাকহো তখন জাংহিকে সেটা চালু করতে বলে, কিন্তু জাংহি মনে করে তাদের কাজ শেষ, তার জন্য সে পাইপ গোছানোর মেশিন চালু করে দেয়। পাইপের সাথে সাথে ব্যাকহো সেখানে যেতে থাকে। এটা দেখে সবাই ব্যাকহোকে সাহায্য করার জন্য পাইপ টেনে ধরে। ব্যাকহো পরে গোসল করতে যায়। এদিকে মিকিয়ং এর সব কলিগ গোসল করার জন্য লম্বা সিরিয়াল দিয়ে বসে আছে। তারা বলে, ব্যাকহোর গোসল হয়েছে নাকি সেটা দেখে আসো। মিকিয়ং বলে, আমি যেতেছি। পরে সে সেখানে যায়। ভিতরে যাওয়ার আগে সে বলে, আমি ভিতরে আসতেছি। এটা বলে সে ভিতরে আসে। ব্যাকহো তখন ফোনে কথা বলতেছিল। মিকিয়ং তার ভেজা শাড়ির উপর দিয়ে তার শরীরের বডি ফিটনেস দেখতে থাকে। এসব দেখে সে হা করে তাকিয়ে থাকে। ব্যাকহোকে এভাবে দেখে মিকিয়ং ঠিক থাকতে পারে না। তখন ব্যাকহো তাকে দেখে ফেলে। সে বলে, তুমি এখানে কি করছো? মিকিয়ং বলে, সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে। এটা বলে সে দৌড়ে চলে আসে। ব্যাকহো পরে সবাইকে বলে, আজকে তোমরা অনেক ভালো কাজ করেছো। তারা বলে, আজকে আমরা একসাথে খাবার খাবো, মদও খাবো, তুমি কি আমাদের সাথে যোগ দিবে? মিকিয়ং বলে, সে কিভাবে আসবে, সে তো আমাদের ল্যাবের চিফ। কিন্তু ব্যাকহো রাজি হয়ে যায়। পরে তারা সবাই মদ খেতে থাকে। মিকিয়ং তখন ব্যাকহোকে দেখতে থাকে। একটু পরে জাংহিকে নেওয়ার জন্য তার ওয়াইফ আসে। পরে তারা দেখে ব্যাকহো গাড়িতে বসে আছে। অতিরিক্ত মদ খাওয়ার কারণে ব্যাকহো নেশা হয়ে গেছে। এদিকে মিকিয়ং এরও নেশা হয়ে গেছে। তার জন্য সে একটি ড্রাইভারকে আসতে বলে। পরে তারা দুই মাতাল পিছে বসে যেতে থাকে। যাওয়ার সময় ব্যাকহো মিকিয়ং এর উপর ঘুমিয়ে পড়ে। মিকিয়ং তাকে দূরে সরিয়ে দেয়। এরপর তারা বাড়িতে আসে। মিকিয়ং তখন খেয়াল করে দেখে সে ব্যাকহোর পাশে শুয়ে আছে। এসব দেখে মিকিয়ং দূরে গিয়ে বসে। এদিকে গাড়ি ড্রাইভার চলে যায়। মিকিয়ং তখন তার ব্যাগ নেয়। পরে সে ব্যাকহোকে যেতে বলে, কিন্তু ব্যাকহো ঘুম থেকেই উঠে না। মিকিয়ং তার হাত ধরেও ডাকে। পরে সে ব্যাকহোকে ভালোভাবে দেখতে থাকে। নেশার করে সে ব্যাকহোর মাঝে একটি হ্যান্ডসাম ছেলেকে দেখতে পায়। এদিকে ব্যাকহো ঘুম থেকে উঠে। মিকিয়ং তখন তাকে কিস করে। ব্যাকহো কোনো কিছু বোঝার আগে মিকিয়ং সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে মিকিয়ং এর ঘুম ভাঙে, তবে এখনো তার পুরো নেশা কেটে যায়নি। সেখানে তার ভাই হোয়ান ছিল। সে বলে, রাতে এত নেশা করার কি দরকার ছিল? মিকিয়ং তখন পানি খেতে ফ্রিজের কাছে যায়। তখন তার রাতের কথা মনে পড়ে। ব্যাকহোকে সে কিস করেছে, এসব ভেবে সে চিন্তিত। তখন সেখানে অংজু এসে বলে, তুমি কি ভাবতেছ? মিকিয়ং বলে, আমি কিছুই ভাবি না। অংজু বলে, রাতে আমি একটি স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নে তুমি ছিলে, তুমি সেখানে ব্যাকহোকে কিস করতেছিলে। মিকিয়ং বলে, তুমি এসব কি বলতেছ? অংজু বলে, আমি জানি কালকে রাতে তুমি ব্যাকহোকে কিস করেছ। ঘটনাটি অংজু কিভাবে জানলো? মিকিয়ং সেটা জানতে চায়। অংজু বলে, রাতে জানালা দিয়ে আমি তোমাদের কিস করতে দেখেছি। মিকিয়ং বলে, সেসব কিছু না, নেশার কারণে আমি তাকে কিস করেছিলাম। পরে সিনে মিকিয়ং ব্যাকহোকে মেসেজ দিতে যায়। সে লিখে, কাল রাতে নেশার কারণে আমি তোমাকে কিস করেছিলাম, তার জন্য আমি দুঃখিত। পরে সে সেগুলো মুছে ফেলে ভাবতে থাকে, রাতে তো ব্যাকহো নেশায় ছিল, মনে হয় তার এসব কিছু মনে নেই। এদিকে ব্যাকহোকে দেখতে পারি। রাতে যে মিকিয়ং তাকে কিস করেছে সবকিছুই তার মনে আছে। রাতের কথা সে ভুলতে পারেনি। এরপর সে কাজে ব্যস্ত থাকে যাতে রাতের কথাগুলো তার মনে না পড়ে, কিন্তু সে রাতের কথা ভুলতেই পারে না। পরে সে মিকিয়ংকে কল করে, কিন্তু মিকিয়ং কল কেটে দেয়। ব্যাকহো তখন জানালার সামনে দাঁড়িয়ে এসব কিছু দেখতেছিল। মিকিয়ং তাকে দেখে পর্দা টানিয়ে দেয়। ব্যাকহো তখন তার সাথে কথা বলতে আসতে থাকে। মিকিয়ং তার সামনে যেতে লজ্জা পায়, তার জন্য সে জানালা দিয়ে পালিয়ে যেতে থাকে। তবে তখনই তার সামনে ব্যাকহো আসে। মিকিয়ং বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ব্যাকহো বলে, তুমি কি জানালা দিয়ে যাওয়া আসা করো নাকি? মিকিয়ং বলে, মাঝে মাঝে। ব্যাকহো পরে রাতের কথা বলতে চায়, তার আগেই মিকিয়ং নেকামি করে বলে, রাতে আমি অনেক মদ খেয়েছিলাম, তার জন্য আমার কিছুই মনে নেই। আচ্ছা, আমি বাড়িতে কিভাবে আসলাম? ব্যাকহো বলে, রাতের কথা মনে না থাকলেই ভালো, তবে বুঝতে হবে এটা হচ্ছে ব্যাকহো, মামাই তো বিষয়টা এমনি এমনি যেতে দিবে না। সে বলে, রাতে তুমি নেশা করে ঘুমিয়ে পড়েছিলে, পরে আমি একটি অন টাইম ড্রাইভারকে ফোন দেই, সে তোমাকে বাসায় নিয়ে আসে, তবে ড্রাইভারের টাকা তখন আমি দিয়েছি, তার জন্য তুমি আমাকে সে টাকাগুলো ফিরিয়ে দাও। মিকিয়ং তখন মাইন্ড কাচিপায় পড়ে যায়, কারণ এখন সত্যিটা বলতে গেলেই সে বিপদে পড়ে যাবে। তার জন্য সে বাধ্য হয়ে টাকাগুলো দিতে যায়। তবে তখন সেখানে হোয়ান আসে। মিকিয়ং তখন চালাকি করে কথা বলার টপিক চেঞ্জ করে দেয়। পরের সিনে মিকিয়ং ল্যাবে আসে। সেখানে তার কলিগদের সাথে সে প্ল্যান করে, তবে ব্যাকহো লুকিয়ে তাদের সব কথা শুনে ফেলে। ল্যাবের লোকেরা একটি জায়গায় কথা বলতেছিল, তখন ব্যাকহো সেখানে আসে। পরে সে জানতে পারে আলুর রেসিপি নিয়ে 2 গ্রামের মধ্যে কম্পিটিশন হবে। ব্যাকহো পরে মিকিয়ং এর কাছে যায়। ব্যাকহো তখন তাকে তার টাকা দিতে বলে। মিকিয়ং বলে, আমি এখন ব্যস্ত, আমাকে অনেক কাজ করতে হবে। ব্যাকহো বলে, প্রবলেম নেই, আমি তোমাকে সাহায্য করব। ব্যাকহো তখন অনেক কাজ করে এবং সব কাজ পারফেক্ট ভাবে করে। এসব দেখে সবাই অবাক হয়ে যায়।
পরে 2 গ্রামের মধ্যে আলু রান্নার কম্পিটিশন শুরু হয়ে যায়। তখন কথায় কথায় 2 গ্রামের মধ্যে ঝগড়া লেগে যায়। মিকং এর গ্রামের জন্য যে রাঁধুনি ছিল তার চোখের মধ্যে ময়লা যায়, তার জন্য সে কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে না। পরে তারা ব্যাঘকে সেখানে নিয়ে আসে এবং কম্পিটিশনে তাদের গ্রামের হয়ে অংশগ্রহণ করতে বলে। ব্যাঘ প্রথমে না করে দেয়। পরে সে গ্রামের লোকদের বলে, আমি কেন তোমাদের সাহায্য করব? তোমরা তো টাকার জন্য আমাকে সবসময় বিরক্ত করো। গ্রামের লোকেরা বলে, এ গ্রামে আপনার যতদিন ইচ্ছে ততদিন থাকবেন, আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, তবে এখন আমাদের মান সম্মান রক্ষা করেন। ব্যাঘ বলে, ঠিক আছে, তবে আমি আমাকে লুকিয়ে রাখতে চাই, এটা যে আমি সেটা যেন কেউ জানতে না পারে। ব্যাঘ পরে তার চেহারা ঢেকে ফেলে এবং কম্পিটিশনে অংশগ্রহণ করে। ব্যাঘ কেন তার চেহারা সবাইকে দেখাতে চায় না সেটা জানলে আপনারা অনেক অবাক হয়ে যাবেন, তবে সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো, কারণ সেটা আগে বললে ড্রামাটি দেখার জন্য আপনাদের ইন্টারেস্ট থাকবে না। যাই হোক, তাদের কম্পিটিশন কন্টিনিউ চলতে থাকে। 2 গ্রামের রাঁধুনি আলু দিয়ে অনেক সুন্দর খাবার রান্না করে, তবে এখানে ব্যাঘ রান্না অনেক ভালো হয়, তার জন্য মিকং এর গ্রাম কম্পিটিশনে জিতে যায়। পরের সিনে মিকং একা বসেছিল, তখন সেখানে ব্যাঘ আসে। মিকং তাকে ড্রিঙ্কস করতে দেয়। পরে সে বলে, আমি তোমাকে মিথ্যে কথা বলেছি, রাতে কি হয়েছিল আমার সবই মনে আছে। মিকং তখন মিথ্যে কথা বলার জন্য ব্যাঘর কাছে ক্ষমা চায়। ব্যাঘ তখন তার সাথে ডেট করতে চায়। মিকং এটা শুনে অবাক হয়ে যায়। সে বলে, এসব তুমি কি বলতেছ? আচ্ছা, তুমি কি আমাকে পছন্দ করো? ব্যাঘ তখন না করে। মিকং বলে, তুমি পাগল নাকি? আমাকে পছন্দ করো না, তবু আমার সাথে ডেট করতে চাচ্ছ? ব্যাঘ বলে, তুমি তো আমাকে পছন্দ করো, তার জন্য তো রাতে কিস করেছিলে। মিকং বলে, তুমি দেখতে অনেক হট, তবে এটা আমি কি বললাম? আমি এখন যা বললাম সেটা ভুল করে বলেছি। ব্যাঘ পরে তার পছন্দের ফুলের নাম জানতে চায়। মিকং তখন রাগ করে চলে যেতে থাকে, তবে যাওয়ার সময় সে তার পছন্দের ফুলের নাম বলে দেয়। পরের সিনে মিকং, অংজু ও হুয়ানকে দেখতে পারি। তারা এখানে মুখের সার্জারি করতে আসে, তবে যে মহিলা সার্জারি করবে সে মাত্র কাজ শিখতেছে। এটা শুনে মিকং চলে যেতে চায়, কারণ এখানে যে কোনো কিছু হতে পারে। মহিলাটি পরে জোর করে তাদের সার্জারি করে। পরের দিন মিকং ডিউটিতে আসে। সে একটি কালো চশমা পরে আছে। এটা দেখে তার কলিগরা বলে, পরে সবাই মিকংকে চশমা খুলতে বলে। মিকং বাধ্য হয়ে চশমা খুলে। মিকংকে দেখে সবাই হাসতে থাকে, কারণ মহিলাটি সার্জারি করে তার আইব্রোর 12টা বাজিয়ে দিয়েছে। মিকং পরে রাগ করে চলে যেতে থাকে। তখন তার সামনে ব্যাঘ আসে। ব্যাঘ তাকে এভাবে দেখে তাকিয়ে থাকে। মিকং বলে, কি হয়েছে, এখন আমার সাথে ডেট করবে না? ব্যাঘ বলে, না মানে তোমার পছন্দের ফুলের নাম জানো কি? এটা শুনে মিকং রাগ করে চলে যায়। পরের সিনে চেয়ারম্যান ওয়াং ব্যাঘর সাথে দেখা করতে যাবে, তার জন্য কিসেকে তার সাথে যেতে বলে। কিসে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এদিকে মিকং এর কলিগরা জানতে পারে চেয়ারম্যান ওয়াং এখানে আসতেছে। এটা শুনে তারা অনেক ভয় পায়। পরে তারা ল্যাবটি পরিষ্কার করে এবং তাদের কাজ মনোযোগ দিয়ে করে। পরের সিনে চেয়ারম্যান ওয়াং সেখানে আসে। সবাই তাকে ওয়েলকাম জানায়। ছাদের উপর থেকে মিকং তার কলিগদের সাথে দাঁড়িয়েছিল। মিকং নিচে কিসেকে দেখতে পায়। এদিকে ওয়াং তাদেরকে দেখে ফেলে। সে তাদের নিচে আসতে বলে। মিকংকে দেখে ওয়াং বলে, তুমি যা দেখালে সেটা আমি কোনোদিনও ভুলবো না। ওয়াং এর কথা শুনে সবাই হাসতে থাকে, কারণ মিকং এর আইব্রোর জন্য তাকে বাজে লাগতেছিল। মিকং তখন লজ্জায় মুখ ঢেকে রাখে। মিকং পরে পানি খেতে আসে। তখন সেখানে কিসে আসে। কিসে বলে, তুমি কেমন আছো? এই ল্যাবে কেন কাজ করতেছ? যাই হোক, তুমি আমার সাথে এমন ব্যবহার করবে যাতে সবাই মনে করে আমরা দুজন দুজনকে চিনি না, কারণ আমি এখন অনেক এগিয়ে গেছি। তোমার সাথে আমার সম্পর্ক ছিল, এটা সবাই জানলে আমার মান সম্মান নষ্ট হবে। মিকং বলে, ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না, তবে তুমি আমার কাছে আসবে না, আমার থেকে দূরে থাকবে। এটা বলে মিকং চলে যেতে থাকে। তখন কিসে বলে, তুমি এখনো সেই শ্যাম্পু ইউজ করো? এটা শুনে মিকং রেগে বলে, আমি কোন শ্যাম্পু ইউজ করি তাতে তোমার প্রবলেম কি? পরে সে তাকে মারতে থাকে এবং ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তখন সেখানে ব্যাঘ আসে। সে বলে, কি হয়েছে? মিকং বলে, সে নিচে পড়ে গিয়েছিল। পরে সিনে সবাই মিটিং করতেছিল। কিসে বলে, ওই ল্যাবটির কোনো প্রয়োজন নেই, ল্যাবটি আমাদের বন্ধ করতে হবে। কিন্তু ব্যাঘ ওয়াংকে এসব করতে না করে। পরে সে বলে, আমরা এই ল্যাবটিকে কন্টিনিউ রাখবো। পরে সিনে ব্যাঘ অফিসে আসে। তখন সে মিকংকে সেখানে আসতে বলে। তখন সেখানে মিকং আসে। ব্যাঘ বলে, তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এটা শুনে মিকং এর মন খারাপ হয়। পরে সে ব্যাঘকে বলে, এটা তুমি আমার সাথে অন্যায় করতেছ, আমি তোমাকে কিস করেছিলাম, তার জন্য কি এসব করতেছ? ব্যাঘ বলে, সেটার জন্য না, আমি আমার পার্সোনাল লাইফ অফিসের কাছ থেকে দূরে রাখি। তুমি ল্যাবের জন্য এখন পর্যন্ত কিছুই করনি, আমি কিছুদিন পর তোমার পরিবর্তে অন্য লোক রাখবো। এটা শুনে মিকং রাগ করে চলে যায়। পরে সে গাড়িতে বসে পাগলামি করতে থাকে। ব্যাঘ অফিসের জানালা দিয়ে পাগলের পাগলামি দেখতে থাকে। পরে সিনে হুয়ানকে দেখানো হয়।
সে গোসল করতেছিল। গোসল করার সময় সে গান বলতে থাকে। হুয়ানের গান শুনে পাগল হয়ে ছাগল আসে। মানে অঞ্জু আসে। হুয়ান বলে, আমার গান শুনে ছাগল আসার কথা, তুমি কেন আসলে? তুমি দেখতেছো না আমি গোসল করতেছি? অঞ্জু বলে, এখন এসব বলে কি লাভ, আমি তো সবকিছু দেখে ফেলেছি। এটা বলে সে তাড়াতাড়ি করে চলে যায়। একটু পর তার কাছে হুয়ান আসে। অঞ্জু তখন টপিক চেঞ্জ করে কথা বলে। সে বলে, আমাদের সাথে মিকিয়ং কেন আসেনি? পরে তারা ব্যাঘোর কাছে যায়। হুয়ান বলে, এখানে মিকিয়ং কেন আসেনি? সে কি বিজনেস ট্রিপে গিয়েছে? ব্যাঘো তখন না করে। রাতে মিকিয়ং তার বাসায় চলে আসে। ব্যাঘো তাকে জানালা দিয়ে দেখতে পায়। মিকিয়ং সেখানে ব্যাঘোর গাড়ি দেখে। তার জন্য সে ব্যাঘোর উপর রাগ করে তার গাড়ির লুকিং গ্লাস ভাঙতে যায়, কিন্তু সে সেটা ভাঙতে পারে না। ব্যাঘো বলে, আমি শুধু শুধু চিন্তা করতেছি, সে তো আগের থেকে ভালোই আছে। পরের সিনে ব্যাঘোর অফিস থেকে সুলগি বেরিয়ে আসে। ব্যাঘোকে সুলগির মনে ধরে। তার জন্য সে বুকে হাত দিয়ে ব্যাঘোর কথা ভাবতে থাকে। অফিসে সবাই তাকে দেখতেছিল। তারা বলে, তোমার কি হয়েছে? সুলগি বলে, তেমন কিছু না, ব্যাঘোর প্রেমে আমি পাগল হয়ে গেছি। পরে অফিসে সবাই ব্যাঘোর নামে সুনাম করতে থাকে। তাদের কথাগুলো মিকিয়ং বসে বসে শুনতেছিল। পরে সে ব্যাঘোর কাছে যায়। মিকিয়ং তখন রোমান্টিক মোডে তার চুলগুলো সামনে আনে এবং মহারানী ভিক্টোরিয়ার হাসি দেয়। এসব করে সে মনে করেছিল তার মুখের হাসিতে ব্যাঘো পাগল হয়ে গেছে, তার জন্য ব্যাঘো তাকে চাকরি থেকে বের করবে না। কিন্তু এমন কিছুই হয় না। ব্যাঘো বলে, তুমি যেতে পারো, তোমার এখানে কোনো কাজ নেই। মিকিয়ং তখন মন খারাপ করে উপরে আসে। পরে সে ড্রিঙ্ক করতে চায়। তখন সেখানে তার কলিগরা আসে। তারা বলে, তোমার কি হয়েছে? তোমার মুখের 12টা কেন বেজে আছে? মিকিয়ং বলে, আমি ঠিক আছি, তবে আমার বন্ধুর চাকরির প্রয়োজন। এ বিষয়ে যদি তোমরা একটু দেখতে। সিওনহি বলে, তুমি চিন্তা করো না, বিষয়টি আমরা ভেবে দেখবো। মিকিয়ং পরে সেখান থেকে চলে যায়। তখন তারা বলতে থাকে, ঝামেলা তো কিছু আছেই, কারণ মিকিয়ং এর তো কোনো বন্ধুই নেই। পরের সিনে কিসেকে দেখতে পারি। তখন সেখানে তার সেক্রেটারি আসে। সে বলে, সিওন হিজেনের সাথে দেখা করেছিল। কিসে পরে সিওনের কাছে যায়। কিসে বলে, হিজেন কোথায় আছে? সিওন বলে, হিজেন কোথায় আছে সেটা আমি জানি না। কিসে বলে, আমি জানি, তুমি তার সাথে দেখা করেছিলে, আমি তার সাথে দেখা করতে চাই। এই হিজেন হচ্ছে কিসের এক্স ওয়াইফ, যার সাথে তার ডিভোর্স হয়ে গেছে। সিওন বলে, এখন কোনো লাভ নেই, তোমাদের ডিভোর্স হয়ে গেছে। তোমার কি মনে হয় হিজেন তোমাকে ক্ষমা করে দিবে? সেটা তোমার ভুল ধারণা। হিজেন তোমাকে ক্ষমা করবে না। তুমি অযথাই তাকে খুঁজতেছ। হিজেন কোথায় আছে সেটা আমি জানলেও তোমাকে বলবো না। একটু পরে কিসের ফোনে মেসেজ আসে। কিসে সেটা দেখে বুঝতে পারে সে যে এই হোটেলে আছে, তার গাড়ির মাধ্যমে কেউ তার লোকেশন বের করেছে। তখন নিচে আমরা মিকিয়ংকে দেখতে পারি যে গাড়ি দিয়ে এই হোটেলে আসে। এদিকে কিসে হোটেলের লোকদের সাথে কথা বলতে থাকে। কিসে বলে, কিছুক্ষণ আগে আমার গাড়ি থেকে এই হোটেলের লোকেশন কেউ দেখেছে। লোকেশনটা কে দেখেছে আপনি কি সেটা বলতে পারবেন, বা আমাকে তার রুম নাম্বার দেন? মেয়েটি বলে, আমি রুম নাম্বার দিতে পারবো না। কিসে বলে, ঠিক আছে, তুমি তার রুমে গিয়ে বলো, আমি তার জন্য এখানে ওয়েট করতেছি। মেয়েটি বলে, ঠিক আছে। কিসে পরে সেখানে বসে মোবাইল টিপতে থাকে। তখন সে সেখানে মিকিয়ংকে দেখতে পায়। তার জন্য সে লুকিয়ে পড়ে। মিকিয়ং এখানে একটি লোকের সাথে দেখা করতে আসে। পরে সেই লোকটি মিকিয়ং এর ইন্টারভিউ নেয়। মিকিয়ং এখানে জবের জন্য এসেছে। কিসে তাদের কথা লুকিয়ে শুনতেছিল। ইন্টারভিউ শেষে লোকটি চলে যায়। কিসে এসব দেখে বুঝতে পারে ব্যাঘো তাকে চাকরি থেকে বের করে দিয়েছে। পরে সে মিকিয়ং এর কাছে আসে। মিকিয়ং তাকে এখানে দেখে অবাক হয়ে যায়। পরে সে বলে, তুমি এখানে কি করতেছ? তুমি কি আমাকে ফলো করতেছ? কিসে বলে, আমি তোমাকে ফলো কেন করব? আমি এখানে কাজ করি। তবে তোমার সাথে কি হয়েছে সেটা আমি শুনেছি। ব্যাঘো তোমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। আমি তোমাকে সাহায্য করতে পারি। ব্যাঘো যে কাজ করে সেসব আমার উপর দিয়ে যায়, কিন্তু আমি তোমাকে সাহায্য করব। তোমার চাকরিটা আমি চলে যেতে দিব না। মিকিয়ং বলে, তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই, তার থেকে ভালো আমি বেকার থাকবো। সেই হোটেলে একটি মেয়েকে দেখানো হয়। এই মেয়েটির নাম হচ্ছে হিজেন। সে ইয়োগা করতেছিল। তখন কেউ দরজায় বেল বাজায়। হিজেন পরে দরজা খুলতে যায়। সেখানে সে ব্যাঘোকে দেখতে পায়। ব্যাঘো হচ্ছে হিজেনের বেস্ট ফ্রেন্ড। ব্যাঘো বলে, এই 1 বছরে তুমি কি আমার সাথে কোনোদিন দেখা করেছ? আর এখন আমাকে ডেলিভারি সেলের কাজ দিতেছ? পরে সে তার কাপড় দেখতে পায় যেগুলো এলোমেলো করে পড়ে আছে। ব্যাঘো সেগুলো গুছিয়ে ফেলে। হিজেন বলে, এখন তুমি কি করতেছ? কোন ইন্টারেস্টিং পার্সনের সাথে কি তুমি দেখা করেছ? ব্যাঘো তখন মিকিয়ং এর কথা ভাবতে থাকে। মিকিয়ং এর কথা ভেবে সে হাসতে থাকে। হিজেন বলে, তুমি হাসতেছে কেন? তুমি কি কারো কথা ভাবতেছিলে? ব্যাঘো তখন না করে। হিজেন তাকে এ ব্যাপারে বারবার বলতে থাকে, কিন্তু ব্যাঘো তাকে কিছুই বলে না। পরে সে বলে, কিসে তোমার সাথে দেখা করতে চায়, অনেকদিন ধরেই তো তোমাকে খুঁজতেছি, তুমি তার সাথে দেখা করলে ভালো হয়। হিজেন বলে, আমি তার সাথে দেখা করব না, কিন্তু তুমি কার সাইডে আছো? তোমাকে তো আমার সাইডে থাকার কথা। কিসে তোমার বন্ধু হয়েছে কারণ সে আমার হাজবেন্ড ছিল। যেখানে আমার সাথে তার সম্পর্ক নেই সেখানে তোমার সাথে তার সম্পর্ক রাখা মূল্যহীন।
হিজন পরে তাকে নিয়ে খাবার খেতে থাকে। পরে সিনে মিকংকে দেখতে পারি সে তার কাজ করতেছিল। তখন সেখানে হিডং আসে। হিডং তাকে ভিতরে নিয়ে যায়। ভিতরে সুলগি ও সিয়নহি তার জন্য ওয়েট করতেছিল। তারা বলে, তোমার সাথে কি হয়েছে সেটা তুমি আমাদের বলো। আমরা বলেছিলাম আমরা 3 জন ল্যাবটি চালাবো এবং কোনো কথা লুকাবো না। মিকং তখন সবকিছু বলে দেয়। সে বলে, ব্যাকহো আমাকে চাকরি থেকে বের করে দিবে। পরে সিনে 3 জন খাবার খেতে থাকে। তখন তারা 2 জন ব্যাকহোকে দেখতে থাকে। ব্যাকহো তো বুঝতেই পারে না তারা আমার দিকে কেন তাকিয়ে আছে। পরে সে বাসায় যাওয়ার জন্য গাড়ির কাছে আসে। তবে মিকং তার গাড়ি বের করার রাস্তা সম্পূর্ণ ব্লক করে দিয়েছে। এবার তার রিমোটেও কোনো কাজ করে না। পরে সিনে হুয়ানকে দেখানো হয় সে রুম পরিষ্কার করতেছিল। তখন অংজু জোরে চিৎকার করে। হুয়ান তার জন্য সেখানে যেতে থাকে। অংজু মোবাইলে কথা বলতেছিল। সে একটি রোমান্টিক বই খুঁজে পায়। সেই এক্সাইটমেন্টে সে চিৎকার করেছিল। পরে তারা রোমান্টিক বই নিতে আসে। বইটি নিয়ে তারা বাড়িতে যেতে থাকে। বইটি হাতে পেয়ে অংজু অনেক খুশি। অংজু সেখানে নদী দেখতে পায়। পরে সে হুয়ানকে সেখানে যেতে বলে। হুয়ান তখন তাকে নিয়ে নদীতে যায়। অংজু এখানে অনেক এনজয় করে। হুয়ান বলে, আমি তোমার জন্য ড্রিঙ্ক নিয়ে আসতেছি। হঠাৎ করে অংজু নিচে পড়তে থাকে। তখন একটি হ্যান্ডসাম ছেলে তাকে ধরে ফেলে। পরে সেখানে আরো 2 জন ছেলে আসে। অংজু 3 জন হ্যান্ডসাম ছেলেকে দেখে হা করে তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবতে থাকে, লালডা না কালাডা। একটুও সেখানে হুয়ান আসে, কিন্তু সেখানে সে অংজুকে দেখতে পায় না। পরে সে পিছনে অংজুকে দেখতে পায়। অংজু 3টি ছেলের সাথে কথা বলতেছিল। হুয়ান এসব দেখে জেলাস ফিল করে, কারণ সে অংজুকে মনে মনে পছন্দ করে। পরে সে দৌড়ে তার কাছে আসে। হুয়ান বলে, বাবু তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি আমাকে ধোকা কেন দিতেছ? ছেলেরা তাদের হাজব্যান্ড ওয়াইফ মনে করে, তার জন্য তারা সেখান থেকে চলে যায়। অংজু তখন হুয়ানকে বলে, তুমি কেন এসব করলে? হুয়ান বলে, আমি মনে করেছিলাম ছেলেগুলো তোমাকে ডিস্টার্ব করতেছে। অংজু বলে, সেসব কিছু না, ছেলেগুলো আমার টাইপের ছিল, কিন্তু তোমার জন্য তারা চলে গেছে। পরে সিনে ব্যাকহোকে দেখতে পারি সে তার বাসায় আসে। সেখানে সে একটি ডেলিভারি বক্স দেখতে পায়। বক্সে একটি ফুল গাছ ছিল। পরে সিনে মিকংকে দেখতে পারি তার সাথে তার কলিগরা ছিল। তারা সবাই খাবার খাওয়ার কথা বলে। তখন সেখানে যে জন খাবার নিয়ে আসে। পরে তারা মিটিং রুমে খাবার খেতে যায়, কিন্তু সেখানে তাদের আগে ব্যাকহো বসে আছে। তারা বলে, তুমি এখানে কি করতেছ? ব্যাকহো বলে, আমি তো শুনেছি এখানে মিটিং হবে, তার জন্য আমি এখানে এসেছি। এরা শুনে তাদের কাছে অন্য কোনো উপায় থাকে না। পরে তারা বসে মিটিং করতে থাকে। সিয়নহি ও সুলগি গ্রুপে মেসেজ করে বলে, ব্যাকহো আমাদের খাবার খেতেও বলতেছে না। এটা বলে তারা অনেক মজা করে এবং গালি দিতে থাকে। পরে তারা জানতে পারে যে গ্রুপে তারা মেসেজ করতেছে সেই গ্রুপে ব্যাকহো আছে। এটা দেখে সবাই ফোন চেক করতে থাকে। তাদের এভাবে দেখে ব্যাকহো ফোন চেক করতে যায়। তখন মিকিওং ব্যাকহোর ফোন নিয়ে যায়। তবে আগে সে ব্যাকহোর ফেস দিয়ে ফোন আনলক করে। পরে সে ফোন নিয়ে ধরে পালাতে থাকে। ব্যাকহো তার পিছে পিছে যেতে থাকে। মিকিওং তারপর বাথরুমে যায়। পরে সে মেসেজ গুলো ডিলিট করে দেয়। ব্যাকহো বাইরে তার জন্য দাঁড়িয়ে আছে। সে বলে, তুমি এসব কি করতেছ? তুমি আমার ফোন ফিরিয়ে দাও। পরে সে ভিতরে যাওয়া ট্রাই করে। তখন তার সামনে মিকিওং চলে আসে। সে বলে, আমি মনে করেছিলাম এটা আমার ফোন, তার জন্য আমি নিয়েছিলাম। এটা বলে সে তাকে ফোন ফিরিয়ে দেয়। পরে সে তার কলিগদের কাছে আসে। তারা বলে, তুমি কি মেসেজ গুলো ডিলিট করেছ? মিকিওং বলে, হ্যাঁ আমি মেসেজ গুলো ডিলিট করে দিয়েছি। এরা শুনে সবাই চিন্তামুক্ত হয়। পরে তারা বলে, মেসেজ গুলো ব্যাকহোর কম্পিউটারেও থাকতে পারে। এটা শুনে মিকিওং দৌড়ে সেখানে যেতে থাকে। পরে সে ব্যাকহোর অফিসে এসে দরজা লক করে দেয়। ব্যাকহো সেখানে এসে বলে, তুমি ভিতরে কি করতেছ? মিকিওং ব্যাকহোর কম্পিউটার আনলক করতে পারে না। পরে সে ব্যাকহোকে বলে, তোমার কম্পিউটারের পাসওয়ার্ড কি? ব্যাকহো বলে, সেটা আমি তোমাকে কেন বলবো? তুমি এসব কেন করতেছ? তোমাদের কাহিনী কি? মিকিওং এর কাছে কোনো অপশন থাকে না। পরে সে দরজা খুলে দেয় এবং বলতে থাকে, আমি গ্রুপে তোমার নামে বাজে কথা বলেছি, তোমাকে বকাও দিয়েছি। আমি ভেবেছিলাম মেসেজ গুলো দেখলে তুমি মন খারাপ করবে, তার জন্য আমি মেসেজ গুলো ডিলিট করতেছিলাম। ব্যাকহো বলে, তোমার কথায় আমার কোনো কিছু যায় আসে না। তোমার থট আর ওপিনিয়নের আমার কাছে কোনো মূল্য নেই। ব্যাকহো পরে কম্পিউটার আনলক করে অন্যদিকে ঘুরে থাকে। মিকিওং তখন মেসেজ গুলো ডিলিট করতে থাকে। পরে সে ব্যাকহোকে সরি বলে এবং সেখান থেকে চলে যায়। রাতে মিকিওংকে দেখতে পারি সে তার রুমে শুয়ে আছে। ব্যাকহো তার রুমে ছিল। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। একটু পর বৃষ্টি আরো জোরে পড়তে থাকে। মিকিওং এর তখন তার গ্রিন হাউসের কথা মনে পড়ে। পরে সে তাড়াতাড়ি করে গাড়ি দিয়ে সেখানে যেতে থাকে। ব্যাকহো জানালা দিয়ে তাকে দেখতে পায়। মিকিওং পরে তার গ্রিন হাউসে আসে। সেখানে সে গ্রিন হাউসটিকে বৃষ্টি থেকে প্রোটেক্ট করতে চায়, তবে সে একা সেটা করতে পারে না। ব্যাকহো গাড়ি নিয়ে সেখানে আসে। পরে সে মিকিওংকে খুঁজতে থাকে, কিন্তু সে সেখানে তাকে খুঁজে পায় না। অবশেষে সে মিকিওংকে খুঁজে পায়। ব্যাকহো তাকে সাহায্য করে। পরে সে বলে, আমাকে আর কি কি কাজ করতে হবে? তারা দুজন তখন একে অপরকে দেখতে থাকে। বৃষ্টির কারণে তাদের একটু রোমান্টিক ফিল আসে। মিকিওং তখন তাকে কিছু কাজ করতে দেয়। কাজ শেষে তারা গরম পানিতে গোসল করতে আসে। মিকিওং প্রথমে ব্যাকহোকে গোসল করতে বলে, তবে ব্যাকহো আগে গোসল করবে না। সে বলে, লেডিজ ফার্স্ট। মিকিওংও আগে গোসল করতে চায় না। পরে তারা এ বিষয়ে ঝগড়া করতে থাকে।
মি কিয়ং তখন ব্যাঘোর কাছে যেতে থাকে। এসব দেখে ব্যাঘো বলে, তুমি কি করতে চাচ্ছ? মি কিয়ং বলে, আসো দুজনে একসাথে গোসল করি। কথাটা শুনে ব্যাঘো বলে, ঠিক আছে, প্রথমে আমি গোসল করব। ব্যাঘো পরে গোসল করতে যেতে থাকে। তখন মি কিয়ং এর পেটে ইঁদুর দৌড়াতে থাকে, যেটা দূর থেকে ব্যাঘো ক্লিয়ার শুনতে পায়। ব্যাঘো বুঝতে পারে মি কিয়ং এখনো খাবার খায়নি। পরে সে বলে, রাতের ডিনার আমাদের একসাথে করা প্রয়োজন। পরে সিনে তারা দুজনে খাবার খেতে থাকে। মি কিয়ং বলে, এত রাতে তুমি এখানে কেন এসেছো? ব্যাঘো বলে, আমার কিছু কাজ বাকি ছিল, সেগুলো কমপ্লিট করার জন্য আমি এসেছি। কিন্তু তুমি এখানে কেন এসেছো? মি কিয়ং বলে, আমি আমাদের গ্রিন হাউসকে বাঁচানোর জন্য এসেছি। ব্যাঘো বুঝতে পারে মি কিয়ং তার কাজ নিয়ে অনেক ডেডিকেটেড, তার জন্য সে বলে, কেন জানি তোমার প্রতি আমার ইন্টারেস্ট হচ্ছে। মি কিয়ং বলে, সকালেই তো আমাকে চাকরি থেকে বের করে দিতে চেয়েছিলে। ব্যাঘো বলে, সেটা অন্য বিষয়। ব্যাঘো পরে মি কিয়ং এর দিকে তাকিয়ে থাকে। মি কিয়ং তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ব্যাঘো বলে, তুমি যে মেসেজ ডিলিট করেছিলে সেই মেসেজ গুলো সুলকি করেছিল। মি কিয়ং বলে, তুমি সেটা কিভাবে জানলে? ব্যাঘো বলে, আমি ল্যাপটপে দেখেছি। মি কিয়ং বলে, যাই হোক, তুমি আমাকে কথা দাও, মেসেজের জন্য তুমি তাকে কিছু বলবে না। ব্যাঘো পরে তাকে কথা দেয়। মি কিয়ং তখন শুনতে পারে তাদের কলিগরা সেখানে আসতেছে, তার জন্য তারা দুজন ফাঁসির আসামির মতো চুপচাপ বসে থাকে। পরে সেখানে তার দুজন কলিগ আসে, তারা মি কিয়ং ও ব্যাঘোকে দেখতে পায়। মি কিয়ং এখানে কেন এসেছে সেটা সে তাদের বলে। রাতে মি কিয়ং ঘুমাতে যায়, তখন সে ব্যাঘোর কথা ভাবতে থাকে। এদিকে ব্যাঘো মি কিয়ং এর কথা ভাবতে থাকে। পরের দিন সকালে অংজু ও হোয়ান বাইরে বসেছিল, তখন সেখানে হিজেন আসে। হিজেনকে দেখে তারা বলে, এই মেয়েটি আবার কে? হিজেন তাদের বলে, ব্যাঘো কোথায় থাকে? তারা তাকে ব্যাঘোর বাসা দেখিয়ে দেয়। হিজেন পরে ব্যাঘো রুমের সামনে যায়। পরে সে দরজায় পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ফেলে। হিজেন পরে রুমের ভিতরে যায়। অংজু ভাবতে থাকে এটা মনে হয় ব্যাঘোর জিএফ। পরে সে মি কিয়ং এর কাছে যায়। অংজু বলে, নিচে আমি ব্যাঘোর জিএফ কে দেখেছি, সে ব্যাঘোর সাথে দেখা করতে এসেছে। তোমার সেখানে গিয়ে ব্যাঘোর সাথে কথা বলা দরকার। ব্যাঘো তোমার সাথে বাটপারি কেন করলো? এসব শুনে মি কিয়ং মনে মনে গান বলতে থাকে। কিন্তু মি কিয়ং অংজুকে সেটা বুঝতে দেয় না। সে বলে, ব্যাঘোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটা বলে সে চলে যায়। পরে সে জানালা দিয়ে হিজেনকে দেখতে পায়। এটা দেখে সে ধরে অংজুর কাছে আসে। অংজু লুকিয়ে তাদের কাহিনী দেখতেছিল। মি কিয়ং বলে, ব্যাঘোর রুমের এখন কি অবস্থা? অংজু বলে, সেসব জেনে তুমি কি করবে? মি কিয়ং বলে, আমি জানতে চাই মেয়েটি ব্যাঘোর কি হয়। তখন সেখানে মেয়েটির কাছে ব্যাঘো আসে। মি কিয়ং তখন মনোযোগ দিয়ে সেসব দেখতে থাকে। ব্যাঘো হিজেনকে বলে, তুমি এখানে কতদিন থাকবে? তুমি তো বলেছিলে শুধু একদিন থাকবে। তোমার সাথে এভাবে থাকতে আমার আনকমফোর্টেবল লাগতেছে। হিজেন বলে, আমার থাকার মতো অন্য কোনো জায়গা নেই। আমার কাছে কিসের কার্ড ছিল, সেটা সে ফ্রিজ করে দিয়েছে, তার জন্য আমার কাছে কোনো টাকাও নেই। একটুবার হিজেন বুঝতে পারে সামনের বাসা থেকে কেউ তাকে দেখতেছে। হিজেন তাকে বলে, হাই, আমি তোমার কাছে আসতেছি। এটা দেখে তারা দুজনে পালিয়ে যেতে থাকে। হোয়ান বলে, তোমাদের কি হয়েছে? তোমরা এমন কেন করতেছ? তখনই হিজেন দরজায় বেল বাজায়। পরে সে রুমের ভিতরে আসে। হিজেন প্রথমে তার পরিচয় দেয়। পরে সে মি কিয়ংকে বলে, আজকে রাতে আমি ওয়েলকাম পার্টি দিব, সেখানে তোমরা সবাই আসবে। রাতে হিজেনের ওয়েলকাম পার্টিতে সবাই আসে। ব্যাঘো তাদের জন্য রান্না করতেছিল। পরে তারা বলে, তোমার সাথে ব্যাঘোর কতদিনের পরিচয়? হিজেন বলে, 15 বছর তো হবেই। ব্যাঘো বলে, 16 বছর ধরে। এটা শুনে মি কিয়ং জেলাস ফিল করে। পরে সে ব্যাঘোকে বলে, সেদিন আমার সাথে ডেট করতে চাইলে, আবার ফুলও দিতে চাইলে, আর এখন এসব কি? আমি তোমার মিষ্টি কথায় আর আসবো না। পরে সে খাবার টেবিলে বসে। তখন হিজেন বলে, তোমাদের দুজনের মধ্যে ব্যাঘো কাকে পছন্দ করে? মি কিয়ং বলে, কেন তুমি আর ব্যাঘো রিলেশন করো না? হিজেন বলে, আরে না, আমি তার বেস্ট ফ্রেন্ড। তবে তোমাদের মধ্যে কাকে যেন ব্যাঘো পছন্দ করে। হিজেনকে তখন ব্যাঘো এসব কথা বলতে না করে, কিন্তু হিজেন তার কথা শুনে না। হিজেন করে বলে, এখানে কি কেউ আছো যাকে ব্যাঘো পছন্দ করে? মি কিয়ং বলে, আমি সেসব জানি না। অংজু তার কানে ফিস ফিস করে বলে, সে মেয়েটি হচ্ছে তুমি। এদিকে কিসেকে দেখতে পারি, সে তার সেক্রেটারির সাথে কথা বলতেছিল। সেক্রেটারি বলে, হিজেন সেখানে একটি গেস্ট রুমে উঠেছে। পরে সে মি কিয়ং কাজ করতেছিল। তখন অংজু তাকে কল দেয়। সে বলে, ব্যাঘো তোমাকে পছন্দ করে। মি কিয়ং বলে, তাতে কি হয়েছে? আমি তাকে পছন্দ করি না। এটা বলে সে কল কেটে দেয়। পরে সে ব্যাঘোর কথা ভাবতে থাকে। তখন তার ফোনে একটি মেইল আসে। উনহান রিটেল কোম্পানি তাকে টাস্ক পোস্টের জন্য ইনভাইট করেছে। এদিকে ব্যাঘো মি কিয়ং এর কথা ভেবে মন খারাপ করে। পরে সে বাইরে আসে। তখন সেখানে হোয়ানকে দেখতে পায়। ব্যাঘো বলে, তোমার বোন আমার সাথে অন্যরকম ব্যবহার করছে, এটার কারণ কি তুমি জানো? হোয়ান বলে, আমি এ ব্যাপারে বলতে পারবো না। পরে সিনে মি কিয়ং তার কলিগদের বলে, উনহান থেকে টাস্ক পোস্টের জন্য আমাকে ইনভাইট করেছে, তার জন্য আমাকে উনহানে যেতে হবে। পরে সে উনহানে যায়। তখন সেখানে ব্যাঘো আসে। ব্যাঘো প্রথমে মি কিয়ংকে দেখে। পরে সে সেখানে বসে। একটুবার সেখানে কিসে আসে। সে বলে, এই টাস্ক পোস্টের জন্য আমি লিড দিব।
পরে তাদের মিটিং চলতে থাকে। মিটিং শেষে মিগাং বাইরে আসে, তার সাথে কথা বলতে কিসে আসে। তারা দুজন এমন ভাবে কথা বলে যেন একে অপরকে কোনোদিন দেখেইনি। কিসে বলে, আপনি আমার অফিসে আসেন, আপনার সাথে কিছু কথা আছে। মিগাং পরে তার অফিসে যায়। সে বলে, তুমি এসব কেন করতেছ? কিসে বলে, তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে, তার জন্য আমি তোমাকে সাহায্য করতে চাই। মিকিয়ং বলে, আমাকে তোমার সাহায্য করতে হবে না। কিসে বলে, এখন পর্যন্ত আমি তোমার জন্য কিছুই করতে পারিনি, তোমাকে দেখে আমার দয়া হয়। এটা শুনে মিকিয়ং এর প্রচুর রাগ ওঠে, তার জন্য সে তাকে জুতা খুলে মারতে যায়। তবে গাইস, একটি কথা কিন্তু মানতেই হবে, ড্রামাটিতে মিকিয়ং এর রাগ একটু বেশি দেখানো হয়েছে, যদিও আমার এরকম মেয়ে পছন্দ। যাই হোক, তখন সেখানে ব্যাকহো আসতে থাকে, তার জন্য তারা দুজন চুপচাপ বসে থাকে। ব্যাকহো মিকিয়ং কে বলে, তুমি এখানে কি করতেছ? মিকিয়ং বলে, আমি ল্যাবের ব্যাপারে কথা বলতে এসেছি। ব্যাকহো বলে, ল্যাবের দায়িত্বে আমি আছি, ল্যাবের ব্যাপারে কিছু বলতে চাইলে সবার আগে আমাকে বলবে। পরের সিনে হুয়ানকে দেখানো হয়, সে খাবার খাওয়ার জন্য বাইরে যেতে থাকে। তখন ওংজু বলে, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি কোনো মেয়ের সাথে ডেট করতে যাচ্ছ? কিন্তু হুয়ান তাকে কিছুই বলে না। এদিকে মিকিয়ং খাবার খেতে একটি রেস্টুরেন্টে আসে। রেস্টুরেন্টের মালিক তার পরিচিত। মিকিয়ং পরে খাবার খেতে চায়, তবে সেখানে সিট খালি নেই, একটি সিট খালি আছে যেটার পাশে ব্যাকহো বসে আছে। মিকিয়ং তখন সেখানেই বসে। ব্যাকহো তখন কিসের ব্যাপারে কথা বলে। সে বলে, তুমি অফিসে কিসের সাথে কি বিষয়ে কথা বলতেছিলে? মিকিয়ং বলে, তার জন্য কি এখন আমার উপর রাগ করবে? ব্যাকহো বলে, সেটা না, আমি তোমাদের ল্যাবের চিফ, ল্যাবের ব্যাপারে কথা বললে প্রথমে আমাকে জানাবে। মিকিয়ং বলে, আচ্ছা, আজকের পর থেকে আমি তোমার কথা শুনবো, আমার ঠোঁট শুধু তোমার অনুমতি নিয়ে কথা বলবে। এটা শুনে সবাই তাদের দিকে তাকিয়ে থাকে। ব্যাকহো বলে, আমার খাওয়া শেষ, আমি চলে গেলাম। এটা বলে সে চলে যেতে থাকে। মিকিয়ং বলে, এসবের পরে তুমি চলে গেলে সবার সামনে আমি একা কিভাবে থাকবো? ব্যাকহো তার কোনো কথা না শুনে চলে যায়। রাতে মিকিয়ং একটি রেস্টুরেন্টে সুলগি ও সিওনহির সাথে দেখা করতে আসে। তারা মিকিয়ংকে বিদায় জানিয়ে একটি গিফট দেয়। এসব দেখে তারা তিনজনই কাঁদতে থাকে। এদিকে ব্যাকহো বাসায় শুয়ে আছে। তখন সে পাখির শব্দ এবং বাঁশির আওয়াজ শুনতে পায়। তাদের শব্দে সে ঘুমাতে পারে না। সকালে মিকিয়ং না খেয়ে অফিসে যেতে থাকে। ওংজু তাকে খাবার খেতে বলে, কিন্তু মিকিয়ং না খেয়েই ডিউটিতে যেতে থাকে। তখন সে ব্যাকহো আর হুয়ানকে দেখতে পায়, তারা দুজনে কথা বলতেছিল। ব্যাকহো বলে, রাতে বাঁশি কে বাজিয়েছে? হুয়ান পরে সেটা বলতে যায়, তখন মিকিয়ং তাকে সেটা বলতে দেয় না, সে হুয়ানের পায়ে আঘাত করে। পরে সে ব্যাকহোকে বলে, তোমার পিছে মনে হয় ভূত লেগেছে, কারণ তুমি সবার সাথেই বাজে ব্যবহার করো। ব্যাকহো পরে অফিসে আসে, সেখানেও সে সেই শব্দ শুনতে পায়। তখন সে নিচে লাল কিছু দেখতে পায়, সেটার পিছু করতে করতে সে দরজার কাছে যায়। পরে সে যখনই দরজা খুলে তখনই গ্রামের মহিলারা তাকে ভয় দেখায়। ব্যাকহো তাদের এভাবে দেখে প্রচুর ভয় পায়। পরে সে বলে, তোমরা এখানে কেন এসেছ? তারা বলে, আমরা তোমাকে হাই বলতে এসেছি। একটু পর গ্রামের মহিলারা কথা বলতেছিল, তখন সেখানে জেজং আসে। সে বলে, তোমরা কোন বিষয়ে কথা বলতেছিলে? তখন আমরা জানতে পারি, রাতে যখন ব্যাকহো অফিসে ছিল না, তখন তারা ব্যাকহোর লাক্সারি রুমে মজা করতে আসে। সেখানে গ্রামের মহিলাটি লেল পালিশ লাগাতেছিল, হঠাৎ করে সে নিচে পড়ে যায়, তার জন্য ব্যাকহোর চেয়ারটি ভেঙে যায়। জেজং বলে, তাতে কি হয়েছে, নতুন আরেকটি কিনে দিবে। হিডং বলে, চেয়ারটির মূল্য অনেক। পরে সে চেয়ারের দাম বলে। চেয়ারের দাম শুনে জেজং পালিয়ে যায়। রাতে ব্যাকহো বাসায় যেতে থাকে, তখন সে আবার সেই শব্দ শুনতে পায়। এটা শুনে বেচারা ভয় পেয়ে যায়, তার জন্য সে তাড়াতাড়ি করে চলে যায়। রাস্তায় তার গাড়ির সামনে একটি পোস্টার পড়ে, যেটা একটি বাদ্যযন্ত্রের ছিল। পরে সিনে মিকিয়ং, ওংজু ও হুয়ানকে দেখতে পারি, তারা সেখানে বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পায়। পরে তারা বাদ্যযন্ত্রের শব্দ শুনে একটি জায়গায় যায়। মিকিয়ং সেখানে ব্যাকহোকে দেখতে পায়। সে বলে, তুমি এখানে কি করতেছ? ব্যাকহো ভয়ে ভয়ে বলে, আমি অন্যরকম শব্দ শুনতে পাচ্ছি, হয়তো এটা কোনো ভূতের শব্দ। মিকিয়ং বলে, বুদ্ধুরাম, সেটা ভূতের শব্দ না, পাখির শব্দ। মিকিয়ং তখন তার মোবাইলে সেটি বাজাতে থাকে। মিকিয়ং ব্যাকহোকে ভয় দেখানোর জন্য এসব করেছে। এসব শুনে ব্যাকহোর প্রচুর রাগ ওঠে। মিকিয়ং তাকে অনেকবার সরি বলে, তবে ব্যাকহো তাকে ক্ষমা করে না। সে বলে, এখন থেকে সরি বলার অভ্যাস করো। কথাটা মিকিয়ং এর মাথার উপর দিয়ে যায়। পরের দিন সকালে ব্যাকহো ডিউটিতে যাওয়ার জন্য বেরিয়ে আসে। তখন সে একটি গিফট দেখতে পায়, যেখানে মিকিয়ং তাকে সরি লিখে আপেল গিফট করেছে। একটি পর মিকিয়ং রুম থেকে বেরিয়ে আসে, তখন তার সামনে আপেলের কিছু টুকরো ছিল, যেগুলো ব্যাকহো স্টাইল করে পাঠিয়েছে। এভাবেই অনেকদিন মিকিয়ং ব্যাকহোর কাছে ক্ষমা চায়। একদিন মিকিয়ং ব্যাকহোর গাড়ি পরিষ্কার করতেছিল, তখন ব্যাকহো মিকিয়ং এর গাড়ি পরিষ্কার করতে থাকে। দুজনে তখন অনেক মজা করতে থাকে। দূর থেকে তাদের হুয়ান ও ওংজু দেখতেছিল। ওংজু বলে, তাদের পীড়িতের গাড়ি তো দৌড়াতে শুরু করেছে। পরে সিনে সিয়ন ও কিসেকে দেখতে পারি। সিয়ন বলে, তুমি হিজেনের কার্ডটি ফ্রিজ কেন করেছ? কিসে বলে, আমাদের ডিভোর্সের আগে আমি তাকে সেই কার্ডটি দিয়েছিলাম, সে এখনো সেটা ব্যবহার করতেছে, কতটা নির্লজ্জ, তার জন্য আমি কার্ডটি ফ্রিজ করে দিয়েছি। সিয়ন বলে,
তোমার পরিবর্তে যদি ব্যাকোর সাথে হিজেনের বিয়ে হতো তাহলে কত ভালো হতো। সিয়ন তখন ব্যাকো কোথায় থাকে সেটা বলে দেয়। কিসের তখন মনে পড়ে তার সেক্রেটারি তাকে বলেছিল ব্যাকো যেখানে আছে সে জায়গায় হিজেনও আছে। তার মানে ঢাল মে কুছ কালা হে। পরে সিনে অংজু ও মিগংকে দেখতে পারি তারা দুজনের রুমে রিল্যাক্স করতেছিল। তখন দরজায় কলিং বেল বাজে। দরজার বাইরে থেকে কিসে বলে, হিজেন আমি জানি তুমি এখানেই আছো, দরজা খুলে বেরিয়ে আসো। তখন দরজা খুলে মিগং বেরিয়ে আসে। ভাতিজা এবার ঠেলা সামলাও। কিসে মিগংকে দেখে অবাক হয়। কিসে তখন বুঝতে পারে তার এক্স গার্লফ্রেন্ড, এক্স ওয়াইফ এবং ব্যাকো একসাথেই থাকে। রুম থেকে অংজু বাইরে আসতেছিল। এটা দেখে মিগং কিসেকে নিয়ে পালাতে থাকে। অংজু পরে বাইরে আসে কিন্তু সে কাউকে দেখতে পায় না। এদিকে কিসে মিগংকে বলে তুমি এখানে কি করতেছ? মিগং বলে এটা আমার বাসা, সেটা তো আমার বলার কথা, তুমি এখানে কি করতেছ? কিসে বলে আমি হিজেনের জন্য। তবে তখন সে কথা চেঞ্জ করে বলে আমি ব্যাকোর সাথে দেখা করতে এসেছি। মিগং তখন ব্যাকোকে ব্যাকো বলে ডাকে। কিসে বলে তুমি তার নাম ধরে বলতেছ, সে তোমাদের ল্যাবের চিফ, তোমরা দুজনে এত ক্লোজ হয়ে গেছো যে তার নাম ধরে বলতেছ। মিগং বলে আমি আর ব্যাকো ভালো বন্ধু, তার জন্য আমরা দুজনে অনেক ক্লোজ, এতে তোমার প্রবলেম কি? তুমি তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাও। অংজু যদি জানতে পারে তুমি এখানে এসেছ তাহলে তোমার 12টা বাজিয়ে দিবে। এটা শুনে কিসে চলে যায়। মিগং পরে রুমে এসে ব্যাকোকে মেসেজ দিতে চায়। সে লিখে তোমাকে সরি বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি। মেসেজ পাঠানোর আগেই ব্যাকো তাকে কল দেয়। সে বলে আমি তোমাকে মাফ করে দিয়েছি। মিগং বলে হঠাৎ এই কথা? ব্যাকো বলে আজকে তোমাকে অনেক ক্লান্ত মনে হয়েছিল, তার জন্য তুমি বিশ্রাম করো। মিগং বলে তোমাকেও ক্লান্ত মনে হচ্ছে, তুমিও বিশ্রাম করো, আমি তোমাকে জানালা দিয়ে দেখতেছি। ব্যাকো তখন জানালা দিয়ে মিগংকে দেখতে পায়। সে বলে রাতে তুমি ভালোভাবে ঘুমাবে। এটা বলে তারা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। মিগং পরে সেখান থেকে চলে যায়। এদিকে কিসেকে দেখতে পারি সে তার সেক্রেটারিকে বলে আমার এক্স গার্লফ্রেন্ড, এক্স ওয়াইফ আর ব্যাকো একসাথে গেস্ট রুমে থাকে, তবে মিগং আমার কি হয় সেটা হিজেন জানে না, আবার হিজেন আমার কি হয় সেটা মিগং জানে না। তাদের মাঝখানে আছে আবার ব্যাকো। শালায় আমার কোনটা যে নিয়ে যায় সেটাই তো বুঝতেছি না। সেক্রেটারি বলে কার মাল কেডা খায়? পরে সিনে মিটিং এ ব্যাকোকে দেখতে পারি। সে কোম্পানির আলু বেশি পারচেস করার জন্য প্ল্যান বলতে থাকে। সে তখন দুটি ডিফারেন্ট আলুর প্যাকেট দেখায়, তবে তাদের ল্যাবের আলু ওইরকম মানসম্মত না। পরে মিগং ব্যাকোকে বলে আমার কাছে ওইরকম ভেরিয়েন্টের একটি আলু আছে যেটা তুমি মিটিং এ বলেছিলে, আলুটি অ্যাভেলেবল করার জন্য আমাকে রিসার্চ করতে হবে। মিগং তখন 2 বছর সময় চায়। ব্যাকো তাতে রাজি হয়। মিগং সেই আলুর ব্যাপারে জানতে একটি জায়গায় যাবে। ব্যাকো তার সাথে যেতে চায়। মিগং তাকে সাথে নিতে রাজি হয়। পরে সে গাড়ি থেকে নামতে গেলে ব্যাকো তাকে নামতে সাহায্য করে। এসব দেখে তার কলিগরা বলে এটা কিভাবে সম্ভব। এদিকে কিসেকে দেখানো হয় সে হোয়ানের অ্যাকাউন্টে একটি ছবি দেখতে পায়। এসব দেখে সে বুঝতে পারে তাদের মাঝে ব্যাকো আছে, তার জন্য সে ব্যাকোকে সেখান থেকে সরিয়ে ফেলতে চায়। পরে শুনে হোয়ান হিজেনের স্টিকার লাগাতেছিল। এসব দেখে অংজু মন খারাপ করে। হোয়ান বলে এখন মন খারাপ করে কি লাভ, আমি তোমাকে 3 বার প্রপোজ করেছিলাম, তুমি আমাকে 3 বারই রিজেক্ট করে দিয়েছ। অংজু হোয়ানের প্রতি তার ইমোশন ফিল করতে পারে, তার জন্য সে হোয়ানকে কিস করে। পরের দিন সকালে মিগং এর কলিগরা ডিউটিতে আসে। তখন তারা ব্যাকোর গাড়িতে তাদের দুজনকে দেখতে পায়। তারা দুজন হাত ধরে ঘুমিয়ে আছে। এসব দেখে তার কলিগরা বলে তারা দুজনে কি বিয়ে করবে নাকি। জেজং বলে তারা দুজনে মারক ভ্যারাইটিস আলুর ব্যাপারে জানতে গিয়েছিল। তখন মিগং এর ফোনে কল আসে, তার জন্য তারা সবাই লুকিয়ে পড়ে। পরে তারা ব্যায়াম শুরু করে দেয়। এদিকে অংজু ও হোয়ানকে দেখানো হয় রাতটি তারা একসাথে কাটিয়েছে। পরে তারা ঘুম থেকে ওঠে, তবে হোয়ান অংজুকে কিছু বলার সাহস পায় না। হোয়ান মনে করে অংজু নেশার করে হয়তো এসব করেছে, কিন্তু অংজু বলে রাতে আমি নেশা করিনি, আজকে থেকে তুমি আমার বয়ফ্রেন্ড। এটা শুনে হোয়ান অনেক খুশি হয়। এদিকে ব্যাকোর সাথে দেখা করতে কিসে আসে। সে তাকে একটি রুমের চাবি দিয়ে বলে আমি তোমাকে এখানে পাঠিয়ে ভুল করেছি, তার জন্য আমি সরি। আমি তোমার জন্য ভিআইপি রুম বুক করেছি, তুমি ওই গেস্ট রুম থেকে শিফট হয়ে নতুন বাসায় উঠবে। কিন্তু ব্যাকো তাতে রাজি হয় না। সে বলে আমি সেখানেই ঠিক আছি। কিসে বলে সেখানে তো তোমার কর্মচারী মিগং থাকে, তুমি ল্যাবের চিফ, তার জন্য তার সাথে বেশি কথা বলবে না। এটা বলে কিসে চলে যায়। পরের সিনে ব্যাকো আর মিগং উনহানে একটি মিটিং এ আসে। মিটিং শেষে মিগং ডাইনিং এ খাবার খেতে যায়। তখন সবাই বলে এই মেয়ের সাথেই তো কিসে রিলেশন করতো। এসব শুনে মিগং মন খারাপ করে। তখন সেখানে ব্যাকো আসে। মিগং ব্যাকোকে তার পাশে বসতে বলে, কিন্তু ব্যাকো তার পাশে বসে না। মিগং পরে 6 বছর আগের কথা ভাবতে থাকে। 6 বছর আগে উনহানের সবাই তাকে অপমান করত, কারণ তার সাথে তখন কিসের ব্রেকআপ হয়েছিল। এসব ভেবে সে কাঁদতে থাকে। তখন কিসে তাকে কল দিয়ে তার অফিসে যেতে বলে। মিগং তার জন্য সেখানে যায়। মিগং এর চোখে পানি দেখে কিসে তাকে টিস্যু দেয়, তবে মিগং সেটা নেয় না। সে বলে তোমার সমস্যা কি, আমাদের তো অনেকদিন আগে ব্রেকআপ হয়ে গেছে। কিসে বলে আমি তোমার উপকার করতে চাই। ব্যাকো তোমাকে চাকরি থেকে ফায়ার করার জন্য হেডকোয়ার্টারে ফাইল জমা দিয়েছে।
ফাইলে আমি সাইন করলেই তোমার চাকরি শেষ, তবে সেটা আমি করব না। মিকিয়ং পরে মন খারাপ করে তার বাসায় আসে। তখন সে বেখোর বাসায় তার পছন্দের ফুল দেখতে পায়। পরে সে বেখোকে বলে, তুমি আমার পছন্দের ফুল গাছ কেন রেখেছ? বেখো বলে, তুমি আমার জীবনের একটি লাইন যেটা আমি ক্রস করতে চাই। কথাটা মিকিয়ং এর মাথার উপর দিয়ে যায়। তার জন্য সে বেখোকে 1 মিনিট দাঁড়াতে বলে। মিকিয়ং পরে অংজুকে সে কথাটার মানে কি জিজ্ঞেস করে, কিন্তু অংজু তাকে বলতে পারে না। পরে সে বেখোর কাছে ফিরে আসে। বেখো বলে, তোমাকে আমি পছন্দ করি, কিন্তু কোথা থেকে যে শুরু করব নাকি এখানেই শেষ করে দিব বুঝতেছি না। মিকিয়ং বলে, এসব এখানেই শেষ করো না, কাজের ব্যস্ততার জন্য আমি তোমাকে সময় দিতে পারি না। আমার যখন চাকরি থাকবে না তখন আমরা ডেট করব, সে পর্যন্ত দুজনে শুধু হাতটি ধরতে পারি। এটা বলে তারা দুজনে হাত ধরে। তারা হাত ধরার সাথে সাথে তাদের হার্টবিট বেড়ে যায়। তার জন্য মিকিয়ং বলে, হাত ধরারও প্রয়োজন নেই। এটা বলে সে তার রুমে চলে যায়। রাতে অংজু লাইন ক্রসের ব্যাপারে বুঝতে পারে। পরে সে সেটা মিকিয়ংকে বলতে যায়, কিন্তু মিকিয়ং ঘুমিয়ে পড়েছে। তার জন্য সে জানালা দিয়ে মিকিয়ং এর কাছে যায়। মিকিয়ং বলে, এত রাতে তুমি এখানে, কিছু হয়েছে নাকি? অংজু বলে, লাইন ক্রসের কথা তোমাকে কে বলেছে? মিকিয়ং বলে, বেখো বলেছে। অংজু বলে, তাহলে সে তোমাকে পছন্দ করে, তবে আগের বার তোমার সাথে যেটা হয়েছে এবারও যদি সেটা হয়। মিকিয়ং বলে, আমার জন্য তার যে ফিলিংস দেখেছি সেটার মাঝে মিথ্যে নেই। সকালে মিকিয়ং লেবে যায়। তখন জেচং বলে, মারো ভ্যারাইটিস এর একটি ফাইল বেখোকে পাঠানো হয়েছে, বেখো সেটা দেখেছে নাকি, তুমি গিয়ে দেখে আসো। মিকিয়ং পরে সে ফাইলের কথা বলে। বেখো বলে, সেটা আমি পরে দেখব। মিকিয়ং পরে মারো ভ্যারাইটিস এর ব্যাপারে সব কথা বলতে থাকে। সে বলে, অন্য ভ্যারাইটিস এর থেকে মারো ভ্যারাইটিস ভালো হবে, তবে বেখো সেটা মানতে পারে না। তার জন্য দুজনের মাঝে ঝগড়া লেগে যায়। মিকিয়ং তখন মন খারাপ করে চলে যায়। একটু পর বেখো তার সাথে দেখা করতে আসে, কিন্তু মিকিয়ং সেখানে ছিল না। পরে সে তাকে খুঁজতে থাকে, তবে সে তাকে খুঁজে পায় না। কিছুক্ষণ পর আবার সে মিকিয়ংকে খুঁজতে আসে। তখন সে প্রিন্টারে কিছু প্রিন্ট হতে দেখতে পায়। একটু পর সেখানে মিকিয়ং আসে। বেখো তার সাথে আজকে থেকে ডেট করতে চায়। মিকিয়ং তাকে না করতে পারে না। পরে তারা ডেট করতে যেতে থাকে। মিকিয়ং এর কলিগরা তাদের একসাথে দেখে ফেলে। তারা বলে, আমরা তো আগেই বুঝেছি এরকম কিছুই হবে। পরে শুনে মিকিয়ং ও বেখোকে দেখতে পারি তারা দুজনে হাঁটতেছিল। মিকিয়ং তখন মারো ভ্যারাইটিস এর কথা বলে। বেখো বলে, সেরার ফাইল আমি কালকেই দেখেছি এবং মারো ভ্যারাইটিস কে আমি সিলেক্ট করেছি। এটা শুনে মিকিয়ং বিশ্বাসই করতে পারে না। পরে সে তাকে নিয়ে একটি জায়গায় যেতে থাকে। এদিকে অংজু ও হুয়ানকে দেখানো হয় তারা দুজনে রোমান্স করতেছিল। তখন তারা সেখানে লোক আসার শব্দ পায়, তার জন্য তারা লুকিয়ে পড়ে। একটু পর সেখানে বেখো ও মিকিয়ং আসে। বেখো বলে, এগুলো কি তুমি আমার জন্য সাজিয়ে রেখেছ? বেখো সেখানে একটি চিঠি দেখতে পায়। চিঠি পরে সে ধরে সেখান থেকে পালাতে থাকে। মিকিয়ং পরে সে চিঠি পরে। পরে সে বেখোর পিছে পিছে যায় এবং বলতে থাকে, চিঠিটি আমি রাখিনি। তারা যাওয়ার পরে অংজু ও হুয়ান বেরিয়ে আসে। হুয়ান বলে, আমার বোনের সাথে বেখো কি করে? অংজু তখন তাদের ডেটের কথা বলে দেয়। পরে শুনে মিকিয়ং বেখোর সাথে কথা বলতে আসে। সে বলে, ওই চিঠি বা ওইখানে যে আয়োজন ছিল সেগুলো আমি করিনি, আমরা তো মাত্র ডেট শুরু করেছি। বেখো তখন ইশারা দিয়ে তাকে এসব বলতে না করে, কারণ সেখানে ওয়ার্কার জিয়ন কাজ করতেছিল। সে তাদের সব কথা শুনে ফেলে। পরে তারা দুজনে জিয়নের জন্য খাবার নিয়ে যায়। মিকিয়ং বলে, আমি আর বেখো শুধু ফ্রেন্ডস, কিন্তু বেখো সহজ সরল মানুষ। সে বলে, আমরা দুজনে ডেট করতেছি, তবে তুমি সেটা কাউকে বলবে না। জিয়ন বলে, আরেকটু আগে আসলে সেটা সম্ভব হতো, কারণ একটু আগে আমার কলিগদের সব কথা বলে দিয়েছি। মিকিয়ং ও বেখো তখন তার সব কলিগদের চুপ করাতে যায়। তখন কিসে মিকিয়ংকে কল দিয়ে বলে, তুমি আর বেখো কবে বিয়ে করবে? এটা শুনে মিকিয়ং বুঝতে পারে তাদের বিষয়ে সবাই জেনে গেছে। পরে শুনে সেক্রেটারি লি বেখোর সাথে দেখা করতে আসে। সে বলে, আপনার কাজে সাহায্য করার জন্য কিসে আমাকে পাঠিয়েছে, তবে সত্যিটা হচ্ছে কিসে প্ল্যান করে তাকে বেখোর কাছে পাঠিয়েছে, যাতে সে বেখোর সব আপডেট কিসেকে দিতে পারে। বেখো পরে কিসেকে কল দেয়। কিসে বলে, আমি তোমার কাজের সাহায্যের জন্য তাকে পাঠিয়েছি। পরে শুনে ল্যাবের সবাই বসে খাবার খেতেছিল। তখন সেখানে বেখো খাবার খেতে বসে। সেক্রেটারি লি তাদের দেখতে পায়। পরে সে তাদের ছবি তুলে রাখে। এদিকে হুয়ান তার বোনের ছবি দেখে বলে, তাকে দেখতে তো তেমন ভালো না, তাহলে বেখো তাকে কেন পছন্দ করলো? অংজু বলে, তোমার বোন যখন স্কুলে ছিল তখন কত ছেলে তার প্রেমে পাগল ছিল। হুয়ান বলে, বেখোর সাথে আমার এ বিষয়ে কথা বলতে হবে। পরে সে বেখোর সাথে কথা বলতে আসে। তখন হুয়ানকে কফির জন্য ফোন দেওয়া হয়। বেখো পরে জানতে পারে তারা গ্রামের লোকদের ফ্রিতে কফি খাওয়ায়। বেখো তাকে কফি দিয়ে বিজনেসের আইডিয়া দেয়। রাতে মিকিয়ং আর অংজু বাসায় আসে। হুয়ান বলে, আজকে থেকে তোমরা ফ্রিতে কিছু পাবে না, এমনকি কফিও না। মিকিয়ং বলে, আমরা যদি সেটা না মানি? হুয়ান বলে, না মানলে গেস্ট রুম থেকে চলে যেতে হবে। মিকিয়ং বুঝতে পারে এই বলদের মাথায় বেখো কিছু ঢুকিয়েছে। তার জন্য সে বেখোর কাছে যায় এবং তার সাথে ঝগড়া করতে থাকে। বেখো পরে হুয়ানের সাথে কথা বলে। হুয়ান বলে,
আমার মা মারা যাওয়ার পরে আমার বোন আর আমি অনেক কষ্টে ছিলাম। আমি জানি তুমি তার সাথে ডেট করতেছ, তবে সে যেন কষ্ট না পায়। এদিকে সেক্রেটারি লি কিসেকে বলে, তোমার জন্য দুটি খবর আছে, একটি ভালো এবং একটি খারাপ, কোনটা আগে শুনবে? সে বলে, আগে ভালোটা বলো। লি বলে, হিজেন ব্যাগর গেস্ট রুম থেকে চলে গিয়েছে, তবে এদিকে মিকং আর ব্যাগও ডেট করতেছে। কিসে সেটা বিশ্বাস করে না। তখন সে তাদের সেই ছবি দেখায়। কিসে ছবি দেখে বিশ্বাস করতে বাধ্য হয়। পরে সিনে ব্যাগও মিকংকে সরি বলে, কিন্তু মিকং তাকে ক্ষমা করে না। একটু পর ব্যাগও আবার আসে, তবে এবার সে তার জন্য পুতুল নিয়ে আসে। পুতুলের জন্য মিকং তাকে ক্ষমা করে দেয়। ব্যাগও তখন তার অনেক কাছে চলে আসে। ব্যাগও তখন তার কপালে কিস করে। মিকং পরে টেডি নিয়ে তার রুমে চলে আসে। এরপর সে জানালা দিয়ে ব্যাগকে দেখতে থাকে। ব্যাগও তাকে হাসি মুখে বিদায় জানায়। তবে ওংজু ও হোয়ান লুকিয়ে তাদের কাহিনী দেখতেছিল। ওংজু বলে, জানালা দিয়ে মন দেওয়া হচ্ছে নাকি? পরে তারা সেটা দেখতে জানালার কাছে যায়। তখন ব্যাগও ড্রেস চেঞ্জ করতেছিল। এসব দেখে তারা অবাক হয়ে যায়। মিকং বলে, তোমরা যা ভাবতেছো ব্যাপারটা তেমন না, এটা তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং। মিকং তখন তাদের সবকিছু বোঝানোর চেষ্টা করে। তখন আবার ব্যাগও তাকে ফোন দেয়। মিকং ব্যাগোর সাথে তাদের কথা বলতে বলে, তবে তারা কাবাব মেয়ে হাড্ডি হতে চায় না, তার জন্য তারা চলে যায়। মিকিওয়াং ব্যাগকে বলে, তোমার বডি দেখার আমার কোনো ইচ্ছে নেই, আসলে আমাদের টাইমিং ভুল ছিল। তবে ব্যাগও তাকে এসব ভাবতে না করে। সে বলে, কিছুদিন পরে তো তুমি আমার বডি দেখতেই পাবে। এসব শুনে বেচারি খুশিতে রাতে ঘুমাতেই পারে না। পরের সিনে হিজেনকে দেখানো হয়। সে মন খারাপ করে বসে আছে। তখন তার চোখের সামনে একজনে প্রপোজ করে। এটা দেখে সে তার অতীতের কথা ভাবতে থাকে। সেসব ভেবে সে অনেক কষ্ট পায়। পরের দিন সকালে ওংজু, হোয়ান ও মিকোয়াং ঘুরতে যেতে চায়। তখন ব্যাগ ও মিকোয়াংকে কল দেয়। ব্যাগোর কল দেখে মিকোয়াং দৌড়ে তার কাছে আসে। ওংজু সেখানে গিয়ে তাকে বাইরে আসতে বলে। ব্যাগও বলে, কাহিনী কি? মিকোয়াং তাকে চুপ করতে বলে। তখন হোয়ান এসে ওংজুকে নিয়ে যায়। ব্যাগও বলে, এবার তো বলবে। মিকোয়াং বলে, আমি তাদের সাথে ঘুরতে যাব না, আমি তোমার সাথে ঘুরতে যাব। ব্যাগও এটা শুনে অনেক খুশি হয়। এদিকে ওংজু মন খারাপ করে বসে আছে। হোয়ান তার মন ভালো করার জন্য তাকে কিস করতে যায়। ওংজু তখন কিসেকে দেখতে পায়। কিসেকে দেখে তার প্রচুর রাগ ওঠে। পরে সে হোয়ানকে নামিয়ে তার পিছে পিছে যেতে থাকে। কিসে ব্যাগোর গেস্ট রুমে আসে। ওংজু মনে করে সে মিকং এর সাথে দেখা করতে এসেছে, তার জন্য সে তাকে মারার চেষ্টা করে। কিসে বলে, মিকং এর সাথে আমার ব্রেকআপ হওয়ার পিছনে তোমারও হাত আছে। এটা শুনে ওংজু তাকে মারতে থাকে। তাদের হইচইয়ের শব্দ শুনে সবাই বাইরে আসে। ব্যাগও বলে, কিসে তুমি এখানে কেন এসেছ? এটা শুনে সবাই বুঝতে পারে কিসে হচ্ছে ব্যাগোর বন্ধু। তার জন্য তারা তিনজন রুমে গিয়ে এ ব্যাপারে কথা বলতে থাকে। কিসে মিকং এর সাথে কি করেছে সেটা তারা ব্যাগোকে বলতে বলে, কিন্তু মিকং তাদের কোনো কথা না শুনে তার রুমে চলে আসে। এদিকে ব্যাগও কিসের কাছে এখানে আসার কারণ জানতে চায়। কিসে বলে, আমার ড্রাইভার ছিল না, তার জন্য আমি ভুল করে এখানে চলে এসেছি। কিসে পরে ব্যাগও ওই মিকং এর ব্যাপারে জানতে চায়। ব্যাগও বলে, আমি মিকংকে নিয়ে অনেক সিরিয়াস। রাতে গ্রামের এক দাদি সবাইকে ডাকতে থাকে, কারণ সে মেংশুকে খুঁজে পাচ্ছে না। পরে সবাই মেংশুকে খুঁজতে আসে। তখন ব্যাগও ইমার্জেন্সি সব জিনিস নিয়ে আসে এবং মেংশুকে খুঁজতে যেতে চায়। এসব শুনে সবাই হাসতে থাকে। তারা বলে, মেংশুর বয়স 1 বছর। ব্যাগও বলে, 1 বছরের মেংশু কিভাবে হারিয়ে গেল? ব্যাগও মনে করেছিল মেংশু কোনো মানুষের নাম, কিন্তু মেংশু হচ্ছে গরুর বাছুরের নাম। এরা শুনে ব্যাগও বোকার মতো দাঁড়িয়ে থাকে। পরে তারা সবাই মেংশুকে খুঁজতে থাকে। মিকং বলে, আমার সাথে কিসের সম্পর্কের ব্যাপারে তুমি তো জানতে চাইলে না। ব্যাগও বলে, তোমার যখন ইচ্ছে তুমি তখন বলবে। মিকং তখন সবকিছু বলতে চায়, তবে তখনই তারা মেংশুকে দেখতে পায়। পরে তারা তাকে দাদির কাছে নিয়ে আসে। মিকং মেংশুর গলায় লোকেশন ট্র্যাক ডিভাইস লাগিয়ে দেয়। তার জন্য দাদি অনেক খুশি হয়। রাতে মিকং হোয়ানের রুমে আসে। তখন সে তার সাথে একটি মেয়েকে দেখতে পায়। মিকং চুপচাপ দরজা লক করে ওংজুকে ডাকতে থাকে, কিন্তু সে তাকে খুঁজে পায় না। পরে সে তাকে ফোন দেয়। তখন সে হোয়ানের রুমে ফোনের শব্দ পায়। এদিকে ওংজু আর হোয়ান তাড়াতাড়ি করে ড্রেস পরতেছিল। তখন মিকং তাদের এভাবে দেখে ফেলে। এসব দেখে সে অনেক রাগ করে। সে বলে, তোমরা ভাই বোনের মতো, এসব তোমরা কিভাবে করতে পারলে? হোয়ান তখন শব্দ স্বীকার করে নেয়। মিকং তাদের উপর রাগ করে বাসা থেকে চলে যায়। হোয়ান পরে ব্যাগোকে সবকিছু বুঝিয়ে বলে। ব্যাগো পরে মিকংকে খুঁজতে ল্যাবে আসে, কারণ সে জানে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মিকং বলে, তুমি এখানে? ব্যাগো পরে তাকে সবকিছু বুঝিয়ে বলে। মিকং রাতে এখানেই থাকতে চায়। ব্যাগো তার জন্য তাকে একটি হোটেলে নিয়ে আসে। মিকং এর মনে ওইসব ভেবে লাড্ডু ফুটতে থাকে, কিন্তু ব্যাগো বলে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি সকালে এসে তোমাকে নিয়ে যাব। এসব শুনে মিকং মন খারাপ করে। পরের দিন হিজেন কিসেকে কল দিয়ে তার সাথে দেখা করতে চায়। কিসে তাকে তার অফিসে আসতে বলে। পরের দিনে ব্যাগো আর মিকং উনহানের মিটিং এ আসে। তারা লিফট দিয়ে উপরে যেতে থাকে। এদিকে কিসের সাথে দেখা করতে হিজেন আসে। হিজেনের সাথে কথা বলতে কিসে লিফটের সামনে যেতে থাকে।
হিজেন তাকে জড়িয়ে ধরতে চায়, কিসে তাকে না করতে পারে না। পরে সে তাকে জড়িয়ে ধরে। তখন মিকিয়ং আর ব্যাকহো তাদের দেখে ফেলে। মিকিয়ং এর তখন আগের কথা মনে পড়ে। কিসে 6 মাস ধরে বিদেশে ছিল, আজকে তার আসার কথা। তার জন্য মিকিয়ং এয়ারপোর্টে যায়। তখন কিসে মেসেজ দিয়ে তাকে চলে যেতে বলে, কারণ সে তার কলিগদের সাথে ঘুরতে গেছে। মিকিয়ং পরে মন খারাপ করে বাড়িতে আসে। অংজু বলে, 6 মাস ধরে কিসে তোমাকে ইগনোর করতেছে, মনে হচ্ছে সে তোমাকে ভুলে গেছে। মিকিয়ং বলে, আমাদের তো কিছুদিন পরে বিয়ে, তারপর তো আমরা সারা জীবন একসাথে থাকবোই। পরের দিন মিকিয়ং কিসের সাথে দেখা করে। কিসে তার কাছে ক্ষমা চায়। পরে সে তাকে তার বিয়ের কার্ড দেয়, যেখানে হিজেনের নাম ছিল। সিন শিফট হয়ে বর্তমানে আসে। মিকিয়ং বুঝতে পারে এটাই হচ্ছে সেই হিজেন। পরে তারা লিফট থেকে বেরিয়ে আসে। কিসে আর হিজেন লিফট দিয়ে চলে যায়। ব্যাকহো বলে, তোমাকে তো বলতে ভুলেই গেছি, হিজেন হচ্ছে কিসের ওয়াইফ। মিকিয়ং বলে, আমি সেটা জানি, কারণ আমি আগে এখানে কাজ করতাম। পরে সে ওয়াশরুমের কথা বলে বাইরে চলে আসে, কারণ তার মন খারাপ। এদিকে কিসে আর হিজেন কথা বলতে থাকে। হিজেন আবার নতুন করে সবকিছু শুরু করতে চায়। কিসে বলে, তোমার জন্য আমাদের ডিভোর্স হয়েছে, আমি তো বিয়ের পর ভালোভাবেই ছিলাম, নতুন করে আমি আর কোনো কিছু শুরু করতে পারবো না। এসব শুনে হিজেন অনেক কষ্ট পায়। পরে সিনে ব্যাকহো আর মিকিয়ং এর মিটিং শেষ। পরে তার একটি জায়গায় ঘুরতে আসে, সেখানে তারা হিজেনকে দেখতে পায়। হিজেন ব্যাকহোকে দেখে অনেক খুশি হয়। পরে তারা বসে কথা বলতে থাকে। ব্যাকহো মিকিয়ং এর পাশে বসে। হিজেন তাদের একসাথে দেখে সবকিছু বুঝতে পারে। মিকিয়ং হিজেনকে তার ও কিসের বিয়ের ব্যাপারে বলতে বলে। হিজেন বলে, আমি কিসেকে ব্যাকহোর প্রোগ্রামে দেখেছিলাম, প্রথম দেখাতেই আমি তাকে ভালোবেসে ফেলি। হিজেনের কথা শুনে মিকিয়ং আনকমফোর্টেবল ফিল করে, তার জন্য সে সেখান থেকে চলে যায়। পরের সিনে ল্যাবের সবাই কাজ করতে করতে শেষ, তবু তারা একটু বিশ্রাম করতে পারে না, কারণ লি হচ্ছে সেকশন চিফ। লি থাকা পর্যন্ত তারা বিশ্রাম করতে পারবে না। এদিকে লিকে দেখানো হয়, বেচারা কাজ করতে করতে কাঁদতেছে, কারণ সে এর আগে এত কাজ করেনি। পরে একজন লিকে বলে, আজকে আপনি অনেক পরিশ্রম করেছেন, এখন বাসায় গিয়ে বিশ্রাম করেন। এটা বলতে দেরি, লি বাসায় যেতে দেরি করে না। পরের সিনে ব্যাকহো মিকিয়ংকে মেসেজ দেয়, কিন্তু সেটার কোনো রিপ্লাই মিকিয়ং দেয় না। এদিকে মিকিয়ং বাসায় এসে জানতে পারে অংজু বাসা থেকে চলে গেছে, কারণ সে মিকিয়ং এর মনে কষ্ট দিয়েছে। হোয়ান বলে, আমি তাকে অনেক ভালোবাসি, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। এসব বলে সে কাঁদতে থাকে। মিকিয়ং তার কষ্ট সহ্য করতে পারে না। পরে সে তাকে নিয়ে অংজুর বাড়িতে যেতে থাকে। তখন ব্যাকহো তাদের সাথে যেতে চায়, তবে মিকিয়ং অংজুর বাড়িতে যেতে চায় না, কারণ অংজুর বাবা মা তাকে দেখলে আজকে তাদের যেতে দিবে না। তবে হোয়ান আর ব্যাকহো তাকে দেয়ালের উপর দিয়ে ভিতরে যেতে বলে। তাদের এভাবে দুজন মেয়ে দেখতে পায়। তারা মনে করে এই 3 জন হয়তো চুরি করতে এসেছে, তার জন্য তারা পুলিশকে ইনফর্ম করে দেয়। পুলিশ তাদের 3 জনকে থানায় নিয়ে যায়। তারা পুলিশদের বোঝাতে থাকে, আমরা চোর না, আমরা আমাদের বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ তাদের কোনো কথা শুনে না। একটু পর অংজু এসে পুলিশকে সব সত্যি কথা বলে। পুলিশ তার জন্য তাদের ছেড়ে দেয়। মিকিয়ং অংজুকে দেখে অনেক খুশি হয়। পরের সিনে কিসে হিজেনের কথা ভাবতে থাকে, তার সাথে কাটানোর সময় সে ভুলতে পারে না। এদিকে ব্যাকহো মিকিয়ংকে প্রপোজ করতে চায়, তার জন্য সে অংজুর কাছে মিকিয়ং এর পছন্দের জায়গার কথা জানতে চায়। অংজু তাকে মিকিয়ং এর পছন্দের জায়গার কথা বলে। পরে সে মিকিয়ং কে নিয়ে সেখানে আসে। মিকিয়ং এখানে এসে অনেক খুশি হয়। সে বলে, আমি তোমাকে আমার আর কিসের ব্যাপারে সবকিছু বলতে পারবো না, কারণ সবকিছু জানলে তুমি ব্রেকআপও করে দিতে পারো। তবে 6 বছর আগে আমি অনেক কষ্টে ছিলাম। আবার আমাদের আলুর ল্যাবে দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনায় সব আলু নষ্ট হয়ে যায়। তখন একটি আলু গাছ আমাকে বাঁচার আশা দেখিয়েছে। ব্যাকহো তখন তাকে সান্ত্বনা দিতে থাকে। পরে সে তাকে ডেট করার কথা বলে। মিকিয়ং বলে, তুমি এভাবে আমাকে বলতে পারো না, কেউ দেখলে প্রবলেম হবে। ব্যাকহো বলে, সমস্যা নেই। এটা বলে তারা দুজনে কিস করে। পরের দিন সকালে মিকিয়ং এর ফোনে মেসেজ আসে। মেসেজ দেখে সে জানতে পারে কিসের বাবা মারা গেছে, তার জন্য সে সেখানে যায়। কিসে সেখানে মন খারাপ করে বসে আছে। পরে সে তাকে নিয়ে তার বাবার জন্য প্রার্থনা করে। কিসের মা মিকিয়ংকে দেখে জড়িয়ে ধরে বলে, আমি তোমার সাথে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিও। কিসে পরে তাকে নিয়ে রেস্টুরেন্টে আসে। তখন সে হিজেনের সাথে তার বিয়ের কথা বলে। এসব শুনে মিকিয়ং রাগ করে সেখান থেকে চলে আসে। কিসে তখন অতীতের কথা ভাবতে থাকে। সে হিজেনকে নিয়ে জুতা কিনতে যায়। দোকানদার পায়ের সাইজের কথা জানতে চাইলে সে মিকিয়ং এর পায়ের সাইজ বলে, কিন্তু হিজেন বলে, এটা তো আমার পায়ের সাইজ না। একদিন কিসে হিজেনের জন্য বার্থডে গিফট নিয়ে আসে, তবে আজকে হিজেনের বার্থডে না, আজকে হচ্ছে মিকিয়ং এর বার্থডে। এসব সে বুঝতে পারে সে মিকিয়ংকে ভুলতে পারেনি। তার জন্য সে দৌড়ে মিকিয়ং এর কাছে আসে এবং তাকে জড়িয়ে ধরে কিসে কেঁদে কেঁদে তার কাছে ক্ষমা চায়, কারণ সে মিকিয়ংকে ধোঁকা দিয়ে অন্যায় করেছে। এদিকে ব্যাকহো তাদের এভাবে দেখে ফেলে। মিকিয়ং কিসেকে ক্ষমা করে দেয় এবং সেখান থেকে চলে যায়। ব্যাকহো পরে সেখান থেকে চলে যায়। পরে সে উনহানে গিয়ে কিসে ও মিকিয়ং এর চাকরির জয়েন্ট ডেট দেখতে থাকে।
তারা দুজনে একদিনে উনহানে জয়েন করেছিল। পরে সে সিয়নের কাছে যায়। সে বলে, আপনি 6 বছর আগে আমাকে দিয়ে ষড়যন্ত্র করে যাকে চাকরি থেকে বের করেছেন সেটা কি কিসের জন্য ছিল? সিয়ন তখন সব সত্যি কথা বলে দেয়, যেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। তবে সেখান থেকে আসার সময় ব্যাকহো বুঝতে পারে তার জন্য মিকং 6 বছর আগে চাকরি ছেড়ে চলে গিয়েছিল। এসব ভেবে সে মন খারাপ করে। পরে সিনে সিয়ন কিসের সাথে দেখা করে। ব্যাকহো যে 6 বছর আগের কথা জানতে চেয়েছে সেটা সে কিসেকে বলে দেয়। রাতে ব্যাকহো সিয়ন তার সাথে কি কথা বলেছিল সেসব নিয়ে দৃশ্য দেখতে থাকি। সিয়ন বলে, 6 বছর আগে মিকং আর কিসের রিলেশন ছিল। এদিকে আবার হিজেনের সাথে কিসের বিয়ে ঠিক হয়। তার জন্য মিকংকে চাকরি থেকে বের করার জন্য এসব প্ল্যান করা হয়েছিল। ব্যাকহো বলে, একটি ইনোসেন্ট মেয়ের সাথে এসব করা কি ঠিক হয়েছে? সিয়ন বলে, সেটা আমাকে কেন বলতেছ? মিকং এর সাথে তো এসব তুমি করেছ। ব্যাকহো এসব ভেবে মন খারাপ করে। পরের দিন লি মিকংকে বলে, আমাকে এখানে কিসে পাঠিয়েছে যাতে তোমার আর ব্যাকহোর খোঁজ খবর তাকে দিতে পারি। আমি তোমার আর হিজেনের ব্যাপারেও সব জানি। এসব শুনে মিকং মন খারাপ করে। রাতে মিকং ব্যাকহোর জন্য অপেক্ষা করতেছিল। ব্যাকহো আসার সাথে সাথে মিকং তাকে জড়িয়ে ধরে, তবে ব্যাকহো তাকে সরিয়ে দেয়। পরে সে মিকংকে বলে, 6 বছর আগে তোমার চাকরি ছেড়ে দেওয়ার পিছনে আমার হাত ছিল। আমি তো সবকিছু করেছিলাম যাতে তুমি চাকরি ছেড়ে চলে যাও। কথাটা শুনে মিকং বিশ্বাসই করতে পারে না, কারণ 6 বছর আগের ঘটনা সে এখনো ভুলতে পারেনি। তার জন্য সে ব্যাকহোর উপরে অনেক রাগ করে। পরে সে সেখান থেকে চলে যায়। সেখান থেকে আসার পর মিকং অনেক কান্না করে। পরে সে ব্যাকহোর দেওয়া সবকিছু ডাস্টবিনে ফেলে দেয়। পরের দিন তারা দুজনে অফিসে যেতে থাকে। তবে অফিসের সামনে তাদের দেখা হয়। ব্যাকহো তাকে গুড মর্নিং বলে চলে যায়। এদিকে গ্রামের সবাই জানতে পারে ব্যাকহো মিকংকে চাকরি থেকে বের করে দিবে। তার জন্য তারা ব্যাকহোকে বলে, তোমরা দুজন তো কিছুদিন পরেই বিয়ে করবে, তাহলে তুমি মিকংকে চাকরি থেকে বের করে দিবে কেন? ব্যাকহো বলে, আমাদের মাঝে ব্রেকআপ হয়ে গেছে। কথাটা শোনার সাথে সাথে তারা খবরটা ভাইরাল করে দেয়। পরে সবাই মিকং আর ব্যাকহোর ব্রেকআপের বিষয়ে জানতে পারে। এটা জানতে পেরে মিকং মন খারাপ করে। পরে সে ব্যাকহোর কাছে যায়। ব্যাকহো তাদের ব্রেকআপের বিষয়টা কেন ভাইরাল করেছে মিকং সেটা জানতে চায়। ব্যাকহো বলে, আমি তো মনে করেছি এটা করলে তুমি টেনশন মুক্ত হবে, কেউ তোমাকে এ ব্যাপারে আর বলবে না, তার জন্য আমি এটা করেছি। মিকং বলে, তোমার এই কাজের জন্য এখন আমার আরো বেশি প্রবলেম হবে। ব্যাকহো বলে, তাহলে তুমি বলো এখন আমি কি করব? মিকং তখন রাগের মাথায় ব্যাকহোকে তার সামনে আসতে না করে দেয়। পরে সে সেখান থেকে চলে যায়। এদিকে অংজু ও হুয়ান মিকং এর রুমে আসে। তখন তারা ডাস্টবিনে ব্যাকহোর কিছু জিনিসপত্র দেখতে পায়। এসব দেখে তারা বুঝতে পারে মিকং আর ব্যাকহোর মাঝে ব্রেকআপ হয়ে গেছে। তার জন্য মিকং যখন বাসায় আসে তখন অংজু আর হুয়ান তাকে ওয়েলকাম জানায়। এটা দেখে মিকং সবকিছু বুঝতে পারে। তার জন্য সে তার আর ব্যাকহোর ব্রেকআপের কথা বলে দেয় এবং 6 বছর আগে ব্যাকহো তার সাথে কি করেছিল সেটাও বলে দেয়। পরের দিন সকালে মিকং এর পেটে ব্যথা শুরু হয়। হুয়ান মিকং এর কলিগদের তার অসুস্থতার কথা বলে। এদিকে অফিস থেকে কিসে বের হওয়ার সময় ব্যাকহোকে দেখতে পায়। ব্যাকহো এখানে বিজনেসের জন্য কিছুদিন থাকবে। এটা শুনে কিসে কিছুটা কাহিনী বুঝতে পারে। তার জন্য সে মিকংকে কল দেয়। মিকং যে অসুস্থ সেটা কিসে বুঝতে পারে। তার জন্য ব্যাকহো যে এখানে এসেছে সেটা সে তাকে বলে না। পরে সে ব্যাকহোর সাথে কথা বলতে চায়। কিসে বলে, তোমরা কি শুরু করেছ? একজন অসুস্থ হয়ে বাসায় শুয়ে আছে, আর একজন এখানে বসে আছে, কাহিনী কি? ব্যাকহো বলে, আমি তো তার অসুস্থতার কথা জানি না। পরে সে মিকং এর জন্য খাবার নিয়ে যায়, কিন্তু সে বাসার ভিতরে যেতে ভয় পায়। পরে সেখানে হুয়ান আসে। ব্যাকহো হুয়ানের কাছে খাবারগুলো দিয়ে দেয়। পরে হুয়ান খাবারগুলো মিকংকে খেতে বলে। মিকং খাবারের স্মাইল পেয়ে বুঝতে পারে এটা ব্যাকহো তার জন্য পাঠিয়েছে। পরে সে খাবারগুলো ব্যাকহোকে ফিরিয়ে নিতে বলে, কিন্তু ব্যাকহো সেটা ফিরিয়ে নেয় না। মিকং বলে, এসব করে তুমি কি প্রমাণ করতে যাচ্ছ তোমার থেকে ভালো মানুষ আর নেই? ব্যাকহো বলে, আমি কিছুই প্রমাণ করতে চাই না। আমি খাবারগুলো ফিরিয়ে নিতে পারবো না। তুমি সেগুলো ফেলে দিতে চাইলে ফেলে দিতে পারো। এটা বলে ব্যাকহো চলে যায়। রাতে মিকং ঘুমিয়ে পড়ে। তখন অংজু তাকে ঘুম থেকে ডেকে তুলে। অংজু এখানে কেন এসেছে মিকং সেটা জানতে চায়। অংজু বলে, ব্যাকহো তোমার সাথে যেটা করেছে সেটা সে না জেনে করেছে, কিন্তু তবু তুমি তার উপর রাগ করে আছো। তাহলে কি তুমি আমাকে ক্ষমা করতে পারবে? মিকং বলে, কেন, তুমি আবার কি করেছ? অংজু বলে, কিসে যে অন্য মেয়েকে বিয়ে করবে সেটা আমি আগেই জানতাম, তবে সে আমাকে বলতে না করেছিল। কারণ কিসে বলেছিল সময় হলে সে নিজেই তোমাকে সব বলে দিবে, কিন্তু আমি যদি আগে তোমাকে বলে দিতাম তাহলে তোমার সাথে উনহানের ঝামেলাটা হতো না। মিকং বলে, তাতে সমস্যা নেই, আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। পরের দিন সকালে মিকং আলু খেতে আলু তুলতে যায়। তখন একজন ফোন দিয়ে তাকে তাড়াতাড়ি ল্যাবে আসতে বলে। পরে সে তাড়াতাড়ি করে ল্যাবে আসে। সেখানে গিয়ে সে জানতে পারে তাদের স্টোরে থাকা 500 টন আলু তাপমাত্রার জন্য নষ্ট হয়েছে। সেগুলো তাড়াতাড়ি সেখান থেকে বের করতে হবে। মিকং তখন তাদের একটি পরামর্শ দেয়। ব্যাকহো মিকং এর কথা মেনে নেয়, তবে সে মিকং এর সাথে কাজটি করতে চায়।
কারণ সে মিগং এর সাথে সময় কাটাতে চায়। পরে তারা একসাথে কাজ করতে থাকে। মিগং এর উপর হঠাৎ করে একটি সিঁড়ি পড়তেছিল। ব্যাঘ সেটা দেখতে পেয়ে দৌড়ে সেখানে যায়, যার জন্য ব্যাঘর উপরে সিঁড়িটি পড়ে। শব্দ পেয়ে সবাই সেখানে আসে। সিঁড়ি পড়ার কারণে ব্যাঘর কপাল কেটে রক্ত পড়ে। মিগং বলে, তুমি পাগল নাকি? সিঁড়ির নিচে কে তোমাকে আসতে বলেছে? ব্যাঘ বলে, আমি তোমার জন্য এসেছি। তারা যেন একসাথে সময় কাটাতে পারে তার জন্য সবাই সেখান থেকে চলে যায় এবং দরজা আটকে দেয়। মিগং তাদের ডাকতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ব্যাঘ বলে, তাদের ডেকে কোনো লাভ নেই, আমরা দুজন যেন একসাথে কিছুক্ষণ সময় কাটাই, তার জন্য তারা চলে গেছে। যাই হোক, মিগং পরে ব্যাঘকে প্রাথমিক ট্রিটমেন্ট করে। ব্যাঘ পরে তার সাথে সারা জীবন থাকতে চায়, তাকে ভালোবাসতে চায়। মিগং বলে, আমি তো তোমাকে না করিনি, আমাকে আরো কিছুদিন সময় দাও, আমি ভেবে বলবো। পরে সিনে মিগং ব্যাঘর দেওয়া সেই খাবার খেতে থাকে এবং ডাস্টবিনে ফেলে দেওয়া ব্যাঘর জিনিস খুঁজে বের করে। সেগুলো খুঁজে পেয়ে মিগং অনেক খুশি হয়। এদিকে হুয়ান ব্যাঘকে এখান থেকে চলে যেতে বলে, কারণ সে মিগং এর সাথে ব্রেকআপ করে দিয়েছে। ব্যাঘ বলে, তুমি যে সব করতেছ সেটা কি মিগং জানে? হুয়ান বলে, এটা আমার বাড়ি, আমার যেটা মনে হবে আমি সেটাই করব। হুয়ান পরে মিগংকে এসব বলে। মিগং এসব শুনে চিৎকার করতে থাকে এবং তাকে মারতে থাকে। হুয়ান পরে কাঁদতে কাঁদতে ব্যাঘর কাছে আসে এবং সব কথা খুলে বলে। ব্যাঘ তাকে জোরে ধরে সান্ত্বনা দিতে থাকে। রাতে অংজু ও মিগং ব্যাঘর বাসার সামনে আসে। তারা মনে করেছিল হুয়ান আর ব্যাঘ মনে হয় ভিতরে ঝগড়া করতেছে, তার জন্য তারা ভিতরে যায়। তবে ভিতরে দুই দেবদাস আরামসে ঘুম পাড়তেছিল। পরে তারা দুজনে তাদের ছবি তুলে রাখে। পরের দিন মিগং আর ব্যাঘ ডংঅনের কাছে আলু কিনতে যায়। তবে ডংঅন তাদের কাছে আলু বিক্রি করবে না। ব্যাঘ তখন ডংঅনের মিলিটারি রেওয়ার্ড দেখে। এটা দেখে ব্যাঘ তাকে বলে, তুমি মিলিটারির কোন ব্যাচে ছিলে? কথায় কথায় তারা জানতে পারে ডংঅন যে ব্যাচে ছিল ব্যাঘ তার সিনিয়র ব্যাচে ছিল। তার জন্য সে ব্যাঘকে আলু দিতে রাজি হয়। মিগং এটা জানতে পেরে অনেক খুশি হয়। পরে সে ব্যাঘকে কিস করতে যায়, তবে সেটা সে করে না। ব্যাঘ বলে, তুমি তো আমাকে কিস করতে চেয়েছিলে, হঠাৎ করে কি হলো? মিগং বলে, আমি তোমাকে কেন কিস করব? কথাটা শুনে ব্যাঘ হাসতে থাকে। পরে সিনে মিগং এ সারা জীবন কষ্ট করে তৈরি আলুর নতুন জাত তার প্রথম চিপকে দিয়ে দেয়, যাতে সেটা একটি কম্পিটিশনে পাঠানো যায়। পরে মিগং এর চাকরি থেকে কবে বের করে দেওয়া হবে সেটা ডেট সে বসে বসে দেখতে থাকে এবং মন খারাপ করতে থাকে। এদিকে ব্যাঘ সেই ডেট দেখতে থাকে। পরে সিনে হিজান তার মায়ের সাথে দেখা করে। পরে সে কিসের সাথে দেখা করতে আসে। হিজান পড়াশোনার জন্য বিদেশে যাবে, তার জন্য তাদের ডিভোর্সের বিষয়ে হিজান তার মাকে বলে দিয়েছে। আজকে থেকে কিসে মুক্ত। এসব শুনে কিসে অনেক খুশি হয় এবং হিজানকে ভালোভাবে থাকতে বলে। এদিকে মিগং ব্যাঘকে ইগনোর করে। ব্যাঘ তার জন্য তার সাথে এ ব্যাপারে কথা বলতে থাকে। মিগং বলে, আমি একটু ব্যস্ত, তাই তোমাকে সময় দিতে পারি না। এটা বলে মিগং তাকে কিস করে। পরে ব্যাঘ তাকে কিস করে। এদিকে লুচ্চা বেডি তাদের কাহিনী দেখতেছিল। মিগং পরে ব্যাঘর বাসায় তার সাথে সময় দেয়। রাতে কোম্পানি থেকে সিয়ন ব্যাঘকে ফোন দেয়। সে কোম্পানি থেকে 100 মেয়েকে চাকরি থেকে বের করতে বলে, কিন্তু ব্যাঘ বুঝতে পারে না কাকে সে বের করবে। তখন মিগং সেখানে আসে, তার জন্য সে সেখান থেকে মিগং এর সাথে চলে যায়। পরে সিনে লি কিসেকে ফোন দেয়। সে বলে, আপনার আর হিজেনের ডিভোর্সের খবরটা সবাই জেনে গেছে, এখন আপনি কি করবেন? কিসে হেসে হেসে বলে, এতে আমার কোনো প্রবলেম নেই। পরে সিনে মিগং উনহানে আসে। তখন সে কিসে ও হিজেনের ডিভোর্সের কথা সবার মুখে শুনতে পায়। পরে সে কিসেকে সান্ত্বনা দিতে যায়। কিসে বলে, আমি তোমার সাথে অন্যায় করেছি, আমি এখন বুঝতে পারতেছি 6 বছর আগে তুমি কতটা কষ্ট পেয়েছিলে। মিগং তখন তাকে ক্ষমা করে দেয়। পরে সিনে গ্রামের লোকের কাছে মিগং জানতে পারে ব্যাঘ সিওল চলে যাবে। মিগং পরে ব্যাঘকে বলে, তুমি সিওল চলে যাবে সেটা তো আগে বলনি, সেখানে কতদিন থাকবে? ব্যাঘ সব কথা বাদ দিয়ে বলে, আমি চাকরি ছেড়ে দিয়েছি, তুমি কি বেকার ছেলের সাথে থাকতে পারবে? তবে মিগং সেটা বিশ্বাস করে না। তার জন্য সে পরের দিন তাকে নিয়ে লেবে যায়। তখন তার পুরনো চিপ তাকে কল দেয়। তার সাথে কথা বলে মিগং অনেক খুশি হয়, কারণ সে যে তার তৈরি নতুন আলুর যা তার পুরনো চিপকে দিয়েছিল সেটা সে একটি বড় কোম্পানিকে দেখিয়েছিল। তারা সেই আলুর জাতটি পছন্দ করেছে, তার জন্য তারা মিগং এর কাছ থেকে সেই আলুগুলো কিনতে চায়। এসব শুনে সবাই অনেক খুশি হয়। এরপর 3 বছর পরে সিন দেখানো হয়। মিগং ঘুম থেকে উঠে নিচে আসে। তখন সে অংজুকে কাঁদতে দেখতে পায়। তার সামনে কিছু টেস্টের কাগজ ছিল। এসব দেখে সে মনে করে অংজু হয়তো প্রেগনেন্ট হয়েছে। পরে সে হুয়ানকে মারতে থাকে। কিছুক্ষণ পর অংজু বলে, আমার পেটে রোগ হয়েছে, যার জন্য আমি অ্যালকোহল এবং মাংস খেতে পারবো না। এদিকে ব্যাঘকে দেখানো হয়। সে এখন গেস্ট রুমের দায়িত্বে আছে। সে দুজন গেস্টকে গেস্ট রুমে নিয়ে আসে, কিন্তু ভিতরে মিগং এর চিৎকার শুনে ব্যাঘ তাদের পরে আসতে বলে। পরে সে মিগংকে বলে, আমি দুজন গেস্টকে নিয়ে এসেছিলাম,
তবে তোমার চিৎকার শুনে আমি তাদের পরে আসতে বলেছি। মৃগং তখন তাকে কিস করে তার অভিমান কমায়। এদিকে যে জঙ্গে দেখানো হয় সে এখন ল্যাবের চিফ। পরের সিনে একটি মিটিং এ তারা মিকং এর সেই আলুর ভালো দিক তুলে ধরে। তখন মিকং আর ব্যাকো তাদের ভুল ধরতে থাকে। পরে তারা সবাই একসাথে হয়ে যায় আর এখানে ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। সো গাইস, ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট অবশ্যই জানাবেন। এরকম নিত্য নতুন কোরিয়ান ও চাইনিজ ড্রামা দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য একটি রোমান্টিক ড্রামাতে। সে পর্যন্ত টাটা।